ড্রিমস অ্যাভিনিউ। বন্ধুরা শুনছেন রেডিও আমার 88.4 FM, আর এই মুহূর্তে শুনছেন আপনার নির্ঘুম বন্ধু আজকে শনিবার রাতে ঠিক এই সময়টাতে রেডিও আমার 88.4 FM এ একটাই প্রোগ্রাম হয়, একটাই শো হয়, তা হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, স্বপ্ন সড়ক, যেখানে আমরা সবাই মিলে একসাথে কিছু স্বপ্ন ভাগাভাগি করার বা স্বপ্ন বিনিময় করার একটা চেষ্টা চালাই 3 ঘন্টা ধরে। কিছু স্বপ্ন স্বীকার করি, কিছু স্বপ্ন মানে অস্বীকারকৃতই রয়ে যায়। আমি জানি না বাংলা এরকম শব্দ আছে কিনা, অস্বীকারকৃত, সে যাই হোক, আমি মাত্র বানিয়ে দিলাম একটা শব্দ, অস্বীকারকৃত রয়ে যায়। কিছু স্বপ্ন আমাদের হাতে ধরা দেয়, কিছু স্বপ্ন হাত ফসকে বের হয়ে যায়, আবার সেই স্বপ্নের পিছনে ছুটে চলা অব্যাহত থাকে। এভাবে 3 ঘন্টা পার হয়। এই 3 ঘন্টা আমার কাছে মনে হয় জীবনেরই প্রতিচ্ছবি, সারাটা জীবনই হয়তো এভাবেই কাটে। আজকেও সেভাবেই কাটুক, এবং ইরাজ আপনার সাথেই থাকবে রাত 2টো পর্যন্ত আশা করছি। এবং প্রত্যেকটা সপ্তাহের মধ্যে আজকে আপনি আমাকে জানাবেন কি শুনতে চান, কি জানতে চান, কি জানাতে চান, কি বোঝাতে চান, কি শেয়ার করতে চান, সবকিছুই। এবং SMS করে নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। আর কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আমি আজকে বেশ অসুস্থ। সো আজকে একটু ক্ষমা, সুন্দর কানে আমাকে শুনবেন। বেশি কথা হয়তো বলতে পারবো না। ইনফ্যাক্ট প্রচুর পেইন কিলার, অ্যান্টিবায়োটিক সবকিছু মিলে আমার মাথার ভেতরে এখন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এবং লাল নীল সবুজ অনেক রঙের বাতি দেখতে পাচ্ছি। তার মধ্যেও ভালোবাসা এটা নিয়ে ছুটে এসেছি। সো আশা করছি ক্ষমা সুন্দর গানই আজকে আমাকে শুনবেন, এবং তারপরও 3 ঘন্টা আপনাকে আমি যথেষ্ট আমার শেষ ইচ্ছা শক্তি দিয়ে হলেও আপনাকে আমি বিনোদিত করার চেষ্টা করব। প্রথম গানটা হচ্ছে অর্ণবের। এই গানটা অনেকদিন ধরে শোনা হয়নি, একটা সময় প্রচুর শুনতাম, এবং গানটার মধ্যে একটা আমার কাছে মনে হয় যে বিচ্ছিন্ন বা একটা নির্জন ভালো লাগা, শুধু একান্তই নিজের, মনে হয় যে কেউ আমার পাশে নেই, একটা প্রান্তরের মাঝখানে আমি বসে আছি, বা একটা কোনো এক নদীর প্রান্তে শেষ বিকেলের আলোয়। ওই সময়টাতে মনে হয় যে আমার আসলে কারো কথা ভাবতে ইচ্ছে হচ্ছে না, আমার কোনো কিছুর কথা ভাবতে ইচ্ছে হচ্ছে না, শুধু আমি ভাবতে চাই নিজেকে নিয়ে, প্রকৃতির মাঝখানে আমি আছি মহান অস্তিত্ব জুড়ে। এমন একটা বিচ্ছিন্ন বোহেমিয়ান সময় আমার কাছে মনে হয় যে এই গানটা সময়টা পারফেক্ট। ধূসর সময় অর্ণবের এই গানটা দিয়ে প্লেলিস্ট শুরু করছি। সো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে। এবং শনিবার রাত 11টা থেকে 2টো পর্যন্ত ড্রিমস অ্যাভিনিউ হয়, এবং আজকেও হচ্ছে। সাথে আছি, থাকবো নিশ্চয়ই 1-2টো পর্যন্ত। শুনছিলাম প্রথম 2টো গান। প্রথমটা হচ্ছে অর্ণবের গান ধূসর মেঘ, এটা হচ্ছে ডুব অ্যালবামের গান। 2008 সালে বেরিয়েছিল এই অ্যালবামটা, এবং তারপরে শুনলাম শূন্য, গত বছরের বের হওয়া ভাগ অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছে, চেনা আকাশ চেনা সুর। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে আচ্ছা ওই গানটা নিয়ে আমার কিছু ব্যাপক স্মৃতি আছে। প্রথম গানটা দিয়ে সেটা একটু শেয়ার করি এই ফাঁকে। স্মৃতি শেয়ার করাই তো জীবন, আসলে স্মৃতি মানেই জীবন, জীবন মানেই স্মৃতি। সেটা হচ্ছে যে ওই সময়টাতে আমি মনের জানালা করতাম, এবং সপ্তাহে 4 দিন শো করতাম। শনিবার রাতে, সোমবার রাতে, মঙ্গলবার, বুধবার 4 রাত করতাম মনের জানালা, রাত 11 থেকে 2টো। তো তখনকার লাইফস্টাইলটা ছিল আমার এরকম যে 2টোয় শো শেষ করে বাসায় গিয়ে একটু কিছু হালকা পাতলা কিছু খেয়ে ঘুমোতে 3টা তো বাজতই। তো তখন আমি কোনো শুধু একেবারে রেডিওই আমার ধ্যান জ্ঞান, এটাই একমাত্র মানে ক্যারিয়ার, অন্য কোনো কিছুতে ইনভলভ ছিলাম না ওই সময়টাতে কোনো। এবং পড়াশোনার মধ্যে একটা ব্রেক ছিল ওই সময়টাতে, সো আমি অন্য কোনো সব দিক থেকেই ফ্রি ছিলাম। তো ব্যাপক লাইফস্টাইল ছিল ওই সময়টাতে একটা। যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠতাম, 3টায় ঘুমিয়ে দেখা যেত, কখনো 11টা 12টা এরকম সময় উঠতাম, এবং উঠে হচ্ছে যে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বাসার নিচে বাবু ভাইয়ের এক বিখ্যাত চায়ের দোকান ছিল, এবং তার কথা আমি তখন প্রায় বলতাম। তো বাবু ভাইয়ের দোকানে গিয়ে ব্যাপক মজা সহকারে 1 কাপ চা খেতাম, তারপরে বাসায় এসে কখনো গল্পের বই, সিনেমা বা এখানে সেখানে বের হয়ে যাওয়া, ঘুরি ফ্রেন্ডের সাথে, সে এক অদ্ভুত দারুণ একটা সময় ছিল। তো ওই সময়টাতে আমার মনে আছে যে ওই যে বাবু ভাইয়ের চায়ের দোকানের কথা বললাম, ওখান থেকে বাসায় ফিরেই হচ্ছে কিছু গানও শোনা হতো, এবং এই গানটা কেন যেন তার মধ্যে প্রায় আমি ওই সময় শুনতাম। দিনের শুরুর দিকে এই ধূসর মেঘ অচেনা, ওই দিনগুলো, ওই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। মানে বিষয়টা একবার চিন্তা করুন, মাত্র আমি ঘুম থেকে উঠলাম, সারাটা দিন পড়ে আছে, রাত সেই 11টায় আবার শো, এই সারাটা দিনের জন্য আমি ফ্রি, আমি যেখানে খুশি সেখানে চলে যেতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কেউ আটকাবে না, কেউ বকা দেবে না, কারোর কাছে জবাব দিয়ে তার কিচ্ছু নেই। আমি সারাদিন বই পড়তে পারবো, আমি প্রচুর সিনেমা দেখতে পারবো, আমি ঘুরতে পারবো, আমি মানে এত অসাধারণ স্বাধীনতার সময়, ওই সময়টা সত্যি অদ্ভুত সুন্দর ছিল। প্রত্যেকের জীবনে আমার মনে এরকম কিছু কিছু অধ্যায় আসে, যে অধ্যায়ের সৌন্দর্য আসলে ওই সময়টাতেই মানে
বিশেষ বিশেষ সৌন্দর্যটা বিশেষ বিশেষ অধ্যায় থাকে, আবার জীবনে বদল আসে, অন্য একটা সময় আসে, তখন আবার আরেক রকম বাস্তবতাকে মেনে নিতে হয় বা আরেক রকম সৌন্দর্য আসে, সবকিছু মিলিয়ে পালা বদল ঘটে। এবং কোনোটার জন্য আসলে কোনোটা আটকে থাকে না, আবার কোনোটার জন্য আফসোস করাও ঠিক না। জীবন হচ্ছে গতিশীল, প্রবাহমান, এবং এভাবেই সময়টা এগিয়ে যায়। এটাই হচ্ছে জীবনের সারমর্ম। সে যাই হোক, কিছু SMS পড়ি। আমাকে SMS পাঠিয়েছেন অনেক বন্ধু, তার মধ্যে আছেন ফার্স্ট SMS সেন্ডার অ্যাজ ইউজুয়াল রাশেদ আমাকে জানিয়েছেন যে হেই ব্রো, উইকটা কেমন কাটলো? আমার উইকটা ভালোই কেটেছে, এবং বইমেলা কি যাওয়া হয়েছে কিনা? শুক্রবারে তিনি যাবেন। আমি বইমেলাতে আজকেও গিয়েছিলাম, গতকালকেও গিয়েছিলাম, তার আগেও একবার গিয়েছিলাম, 3বার গিয়েছি মোট। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার একটা বিশেষ ব্যাপার শেয়ার করতেই হবে। সেই 2008-এ আমরা যখন 2008-এর বইমেলা, আমরা যখন অনিয়ান আসলাম 2007-এর নভেম্বরে, তার অল্প কিছুদিন পরে যে বইমেলাটা ছিল, ওই বইমেলা আমাদের একটা স্টল ছিল, এবং তখন প্রায় আমরা আর যেটা কেউ যেতাম, এবং আমি এমনিতেই যেহেতু প্রচুর বইমেলায় যাই, আমি তো প্রাইজ সবচেয়ে বেশি মনে আমি গিয়েছিলাম। তো ওই সময় যে ভক্তদের বা শ্রোতাদের মাতামাতি, উন্মাদনা, যে আবেগ, ভালোবাসার জোয়ার দেখেছিলাম, এটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্মৃতি। যারা ওই সময় শ্রোতা এখন যদি আমাকে শুনে থাকেন, যারা ওই বইমেলাতে গিয়েছিলেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে এমনও হয়েছিল যে পুলিশ এসে ঠান্ডা পানি নিক্ষেপ করে ভিড় কমাতে হয়েছে, এবং আমার মনে আছে শেষ দিনের কথা, 28শে ফেব্রুয়ারিতে আমাদেরকে পুলিশ পাহারায় বের হতে হয়েছিল, এত শ্রোতাদের চাপ ছিল। এবং ওই পুরো 1 মাস জুড়ে এত ভক্তের সাথে, এত শ্রোতাদের সাথে দেখা সাক্ষাৎ, একসাথে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া থেকে শুরু করে সবকিছু, অনেকে আবার বই উপহার দিতেন এসে, এবং একেবারে সেই পিচ্চি 4-5 বছর বয়সের শ্রোতা যখন এসে হঠাৎ করে, যেমন একটা মজার ঘটনা এই উছিলায় শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে যে একদিন স্টলের ভিতরে বসেছিলাম, তো হঠাৎ করে একদম 4-5 বছর বয়সে একটা ছোট্ট সুইট ফুটফুটে অদ্ভুত একটা খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে স্টলের বাড়ি এসে বললো, ইরাজ ভাই আর কি আছেন নাকি? তো বললো যে আছে, আমি একটু কথা বলতে চাই ওনার সাথে। বলে উনি তো ভিতরে তো যাওয়ার জন্য বলে, ওনাকে বলে না আমি ভিতরে যাবো, যেতে হবে, খুবই জরুরি কথা। তো সে ঠেলে ঠুলে সবাইকে, আমি বললাম হ্যাঁ ওকে আসতে দাও, দেখি মহারানী কি বলেন আমাকে। তো উনি চলে আসলেন ভিতরে, এসে খুব ঘালটাল ফুল অভিমান করে, আমি এত কষ্ট করে আব্বুর মোবাইল নিয়ে তোমাকে SMS করি, তুমি কেন পড়ো না আমার SMS? মানে এটা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি। এখনো মনে হয় যে সেই ছোট্ট মেয়েটার সেই অভিমান ভরা অভিযোগ, এবং এটা আমার সবসময় মনে থাকবে, সারা জীবন কিছু স্মৃতি থেকে যায় নিজের কাছে, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেকের কাছেই হয়তো খুব অর্ডিনারি সেগুলো আমার। তো এরকম অজস্র, আবার সেই একেবারে থুরথুরে অসতিপর বৃদ্ধ, তারা এসে বলেছিলেন যে তারা শুনে তাদের বিজ্ঞ মতামত দিচ্ছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছিলেন। 2008-এর বইমেলা অনেক মেমোরেবল ছিল আমার কাছে। এবং তারপরে বহুদিন আসলে এরকম কোনো আয়োজনে আমার বহুদিন ধরেই আসলে শ্রোতাদের সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি, এবং বর্তমানে তো আমার সুযোগ সম্ভাবনা একেবারেই কম। এখন হয়তো আমাদের রেডিওতে অনেক গ্যাদারিং হয়, বাট আমি থাকতে পারি না আমার অনেক ব্যস্ততার কারণে। বহুদিন পরে গতকালকে আমি রেডিও আমার স্টলে গিয়েছিলাম, সেখানে বহুদিন পরে অনেকের সাথে দেখা হলো, সেই একসাথে ছবি তোলা, গল্প করা, এবং অনেকের সাথেই, যদিও সময়টা অনেক বদলে গেছে, এবং এখন আমি মাত্র সপ্তাহে একদিন, আমার সুযোগ সময় হয় না এর বেশি শো করার, সপ্তাহে শুধু একদিন করছি। তো এখনো কিছু কিছু মানুষ যে আমাকে মনে রেখেছেন তার জন্য কৃতজ্ঞ বোধ করছি। আর খুব ভালো লাগলো গতকালকে যাদের সাথে দেখা হয়েছিল, আমি জানি না তাদেরকে এখনো শুনছেন কিনা, সত্যি ভালো লেগেছে, আমার সেই পুরনো অনুভূতিটা কিছুটা হলো ফিরিয়ে দিয়েছেন, এবং আমি অবশ্যই আবারও যাব আমাদের স্টলে। আমি ঠিক বলতে পারছি আসলে কবে যাবো, হয়তো নেক্সট উইকে, না হলেও হয়তো 20-30 তারিখের দিকে আবার যেতে পারি। সে যাই হোক, খুব ভালো লেগেছিল, এবং এটা হচ্ছে আমার বহুদিন পরে সেই পুরনো ফ্লেভারটা ফিরে পেলাম। আমাকে জানিয়েছেন এরপরে তাহমিনা তেজগা, আমাকে জানিয়েছেন যে তেজগা থেকে তাহমিনা, তেজগা আমাকে জানাননি, এটা হচ্ছে আসলে হাই ডোজের অ্যান্টিবায়োটিক আর পেইন কিলার ইফেক্ট অসংলগ্ন হয়ে যেতে পারে মাঝে মাঝে কথাবার্তা। তেজগা থেকে তাহমিনা আমাকে জানিয়েছেন, আচ্ছা তার SMS আমি সবাইকে ফরওয়ার্ড করে দিচ্ছি, সবাইকে ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা। পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন যে দুঃখ বিলাস নিয়ে কিছু কথাবার্তা, এবং আপনার SMS শুনে আমার একটা গানের কথা মনে হচ্ছে, আমি চেষ্টা করবো গানটা প্লে করার জন্য। ফিডব্যাকের একটা গান, ঠোঁটে মুখে হাসি লেগেই আছে, অন্তর কাঁদে কেউ না জানে, ওই গানের 2 লাইন ছিল। আপনার SMS এর কথাটা এরকমই, so that song will be dedicated to you. শিমু আরেকজন তেজগার বন্ধু আমাকে জানিয়েছেন, তেজগা থেকে অনেক SMS আসছে, তেজোদ্দীপ্ত সব বন্ধুরা জানিয়েছেন যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আজকের পর্বটা করার কথা। আসলে কি তাই? আমি কি এরকম কিছু বলেছিলাম? আমার মনে হয় না, সামনে হয়তো করবো নিশ্চয়ই। আরো অনেক রেগুলার বন্ধু SMS পাঠিয়েছেন, মুগ্নি, পরি, স্বপ্নটা তো পড়লাম, শ্রাবন্তী, শিল্পী, আলো, শিরোপা, সুন্দর নাম শিরোপা, কটা শিরোপা জিতেছেন আমি জানি না উনি। SMS করার নিয়মটা বলে দিই, যদি আপনি আমাকে কিছু জানতে চান, প্রথমে লিখবেন রেডিও মানের সংক্ষিপ্ত রূপ আর স্পেস দিয়ে নাম, ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 নম্বরটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন।
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগন্তুক আজকে সময় এক্স্যাক্টলি 11:36 আর এতক্ষণে আমরা অনেকগুলো গান শুনে ফেললাম। আর সেই সাথে SMS পাঠাচ্ছেন সবাই এবং SMS শেয়ার করছি এবং অনেকের অনেক কথা জানতে পারছি। আর সেই সাথে গান তো হাঁটছেই। আমরা শুনছিলাম বেডরুম মুভি থেকে মায়া বনবিহারিণী সমলতা আচার্যের কণ্ঠে, এবং তারপরে ছিল আর্টসেলের গান অনিকেত প্রান্তর অ্যালবাম থেকে ধূসর সময়। আর আমাকে অনেক জানিয়েছেন তেজগাঁ থেকে আরেকজন বন্ধু, আজকে প্রচুর তেজগাঁ থেকে SMS আসছে এবং অনেক তেজোদ্দীপ্ত SMS। মুভি নিয়ে কিছু বলার কথা, গত সপ্তাহে আমি ওয়াদা করে গিয়েছিলাম যে আজকে থেকে এফএম লাইব্রেরি মুভি অফ দ্য উইক সবকিছুই থাকবে, কবিতা আবৃত্তি টাবৃত্তি, কিন্তু আজকেই আমি ঘোর অমানিসার কবলে পড়ে সুস্থ অবস্থায় নেই। সো আমি জানি না আমাকে মার্জনা করা হবে কিনা কথা রাখতে না পারলে। আবার আমি এফএম লাইব্রেরি সেগমেন্ট আজকে করবো এই অবস্থাতেও, আশা করছি। হয়তো বই থেকে যেভাবে অনেকখানি পড়ে শোনাতাম সেটা পারবো না, নিজের কথায় কিছু জাস্ট বলবো। সো সেটা থাকছে মুভি অফ দ্য উইক। আজকে আমি হয়তো করবো না, আগামী সপ্তাহ থেকে করবো। জাস্ট আজকের জন্য একটু আমাকে ক্ষমা করুন, হ্যাঁ, বিশেষ ব্যবস্থা অনিবার্য কারণবশত। শার্লি আমাকে জানিয়েছেন এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি, শূন্যতার দিকে চোখ, শূন্যতা চোখের ভেতরও, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লাইন। নির্জন আমাকে জানিয়েছেন দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহে ডোরে বাঁধিব। আচ্ছা, এই গানটা কিন্তু আমি প্লে করলাম, কোইন্সিডেন্টালি মিশে গেছে কিন্তু সেটা। সুমাই আমাকে জানিয়েছেন, খুব সুন্দর একটা SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে ওই সুদূরে গায়ের মাঠে আলের পথে বিজন ঘাটে হয়তো এসে মুচকি হেসে ধরবে আমার হাতটি একা, হয়তো তোমার পাবো দেখা যেখানে ওই নত আকাশ চুমছে বনের সবুজ রেখা। সুন্দর SMS। সো ফ্রেন্ডস, আপনি যদি কিছু আমাকে জানাতে চান যে কোনো কিছু, প্রথমে আর লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। সেটা আপনি যত দূরেই থাকুন না কেন আমাদের কাছে SMS চলে আসবে। আর আপনি যত দূরেই থাকুন না কেন একটা জিনিস ভেবে রাখুন, আমি কাছে আছি, সাথেই আছি, পাশে আছি, বুকের ভেতরটাতে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন আপনার নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগন্তুক সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেটির। আজকে হাসলেও কষ্ট হয়, তারপরও যাই হোক হেসে হেসে সোরা করার চেষ্টা করবো। শনিবার রাতের এই সময়টাতে আমি থাকি রেডিও আমার 88.4 FM এর হটসিট জুড়ে, ড্রিমস অ্যাভিনিউ থাকে, এবং আমরা সবাই একটা স্বপ্ন নিয়ে একটা মৎসব করি, সেটা চলছে। এবং একটু আগে শুনছিলাম ওয়ারফেজের গান অসামাজিক অ্যালবাম থেকে নেয়া, নেই প্রয়োজন আজ তোমাকে, নেই প্রয়োজন, নেই আয়োজন, নেই এই মনে। রিসেন্টলি ওয়ারফেজে 30 ইয়ার রিউনিয়ন কনসার্ট হয়েছে। যারা গিয়েছেন নিশ্চয়ই সৌভাগ্যবান, কারণ একসাথে এতজনকে দেখা, স্পেশালি যারা আগের পারফর্মার ছিলেন ওয়ারফেজের, বিশেষ করে সঞ্জয়, বাবনা এবং রোমেল আলী, তারা সবাই ছিলেন, বালাম ছিলেন, এবং তারা এতজনকে একসাথে পাওয়া যেত। এর আগে অনেক আগে 2008 সালে সম্ভবত লাস্ট ওয়ারফেজ রিউনিয়ন কনসার্ট হয়েছিল, তারপর এই হলো। তো এদেরকে একসাথে পাওয়াটা আসলেই খুব দুর্লভ একটা অভিজ্ঞতা। তা আমি সেই সৌভাগ্যবানদের একজন যে আমি থাকতে পেরেছিলাম কনসার্টে, এবং বেশ কিছু গান মানে যেটা এখন যেহেতু পারফর্ম করা হয় না, এরকম অনেকগুলো গান শুনলাম। দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে পরবর্তীতে 5 অ্যালবামে মিজানো গিয়েছে, কিন্তু এটা অরিজিনালটা আমরা প্লে করলাম। নেই প্রয়োজন সঞ্জয়ের গাওয়া ছিল এটা। আমাকে SMS পাঠিয়েছে এরপরে যে বন্ধুটা, এই যে তেজগাঁর প্রচুর SMS আজকে এত তেজগাঁ অঞ্চল থেকে এত SMS আসছে কেন বুঝতে পারছি না। রিভ আমাকে জানিয়েছেন তেজগাঁ থেকে, সেটা হচ্ছে যে এই SMSটা এই জন্য পড়ছি, একটা মাইলসের প্রিয়তমা গানের জন্য একটা রিকোয়েস্ট পাঠিয়েছে প্রিয়তমা। এই গানটা আমার কাছে স্পেশাল একটা কারণে, সেটা হচ্ছে যে ওই যে স্মৃতি বিজড়িত থাকে না, কিছু বইয়ের সাথে কিছু গানের সাথে কিছু স্মৃতি থাকে, এবং যার ফলে গানটা শুধু আর গান থাকে না, বইটাও শুধু আর বই থাকে না। শুনলে বা বইটা পড়লে মনে হয় ওই সময়টাতে আমি ফিরে গেছি, এবং ওই ঘটনাগুলো, ওই সময়টাতে সব কিছু, সেই সৌন্দর্য, সেই নস্টালজিয়া, সেই মায়া, সেই প্রিয় স্মৃতি সবকিছু মনে পড়ে যায়। এই গানটা হচ্ছে যে 2000 সালে যে প্রবাহ অ্যালবাম বেরিয়েছিল সেখানে এই গানটা ছিল, কিন্তু গানটা তার আগেই রিলিজড হয় 1999 সালে, এবং 99 একটা মিউজিক ভিডিও বের হয় এই গানটার, অ্যালবাম বের হওয়ার 1 বছর আগে, এবং কোনো একটা ঈদের প্রোগ্রামে বাংলাদেশ টেলিভিশনের এটা মিউজিক ভিডিও প্রচারিত হয়েছিল। চমৎকার একটা মিউজিক ভিডিও ছিল, এবং আমার কাছে ওই ধরনের মিউজিক ভিডিও ভালো লাগে যে স্টুডিওতে তারা নিজেরা প্র্যাকটিস প্যাডের মতো করে বা স্টুডিওতে রেকর্ডিংয়ের মতো করে নিজেরা গান গাইছেন, এবং ওখান থেকে মানে পুরো ভিডিওটা শ্যুট করা। এই ধরনের মানে স্টুডিও ফ্লেভার্ড মিউজিক ভিডিও আমার কাছে খুব ভালো লাগে। এই গানটা সেরকম ছিল যে সবাই একদম হেডফোন দিয়ে খুব নিবিষ্ট ভঙ্গিতে গানটা গাইছেন, রেকর্ডিং হচ্ছে, এরকম একটা ফ্লেভারে ছিল মিউজিক ভিডিওটা। এবং সবাই খুব একদম, যেহেতু গানটা অনেক আসলে খুব ডিপ ফিলের একটা রোম্যান্টিক গান, এই গানটা বেশি অনেকের কাছেই ভালো লাগে না বা হয়তো অতটা পরিচিতি পায়নি, কিন্তু খুব নিবিড় একটা খুব
মানে কোন একটা সন্ধ্যাবেলায় মুখোমুখি কোন এক শীতের অন্ধকারে বা নদীর পাড়ের এক গধূলি বেলাতে মুখোমুখি কাউকে বসিয়ে তাকে গিয়ে শোনার মতো একটা গান আমার কাছে মনে হয় প্রিয়তমা। এবং তখন শোনাতে হবে এরকম একটা পরিস্থিতিতে, বহু ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়, অনেক উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে, অনেক দুঃসময় পাড়ি দিয়ে অবশেষে দুজন মুখোমুখি আবারও ঠিক ওই সময়টাতে মুখোমুখি বসে শোনাতে হবে যে কি দুঃখের দিন গেছে, কি উত্তাল সংগ্রাম মুখর সময়টা তোমাকে ছাড়া। ওই সময়টাতে আমার মনে হয় এই গানটা সামনাসামনি বসে শোনানোর জন্য পারফেক্ট। সো এই কিন্তু ওই যে অনেক ভালো গানই অনেক অতটা পরিচিতি বা জনপ্রিয়তা পায় না, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। বাট এই গানটা হচ্ছে আমার অসম্ভব রকম ভালো লাগতো, এবং প্রবাহ অ্যালবামটা কেনার পরে এই গানটা আমি প্রচুর শুনতাম এবং ওই মিউজিক ভিডিওটার কথা মনে পড়ে। সো প্রিয়তমা, কত রাত কেটেছে আমার এই স্বপ্নেতে, তোমার ওই হাসি মুক্তোর মতো খুঁজেছি বালুচরে একদিন, হারাবো দুজন কোনো অচিন দেশে, রূপকথার চমৎকার লিরিক্সটা খুব সুন্দর। আমি আজকে এই গানটার প্লে করার লোকটা সামলাতে পারছি না। আর আরেকটা কথা এই ফাঁকে বলে নেই, সেটা হচ্ছে যে যদি কেউ এইমাত্র টিউন করে থাকেন বা প্রথম দিক থেকে না শুনে থাকেন, আমাকে কিছুটা এলোমেলো মাতালের মতো মনে হতে পারে। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আজকে একটু অসুস্থ অবস্থা আমি শো করছি এবং যার ফলে হয়তো আসলে এভাবে কথা বলতে হচ্ছে। একটু ক্ষমা সুন্দর গানে শুনবেন। এবং প্রথমে আমি ভেবেছিলাম মাইলসের অন্য একটা গান প্লে করবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গানটা নিয়ে এত কাহিনী বললাম, হয়তো দীর্ঘ একটা ভাষণ দিয়ে দিলাম আমার সরি আমার মনে হয়। সো আমি এখনই খুঁজে গানটা প্লেলিস্টে এনে রাখি। আমি এই গানটা এখন আমার খুব শুনতে ইচ্ছা করছে, ওই সময়টাতে ফিরে যাচ্ছি, ব্যাক ইন 1999-2000 ওই সময়টার কথা। গানটার নাম হচ্ছে প্রিয়তমা। এবং মাইলসের মেম্বারদেরও কিন্তু এই গানটা খুব প্রিয়। এটা একটা ট্র্যাজেডি, আসলে অনেক ভালো জিনিস পরিচিতি খুব একটা পায় না। সে যাই হোক, আচ্ছা আমি প্লে লিস্টে এনে রেখেছি। এই ফাঁকে আরও কিছু SMS আমি পড়ে ফেলি। আমাকে SMS পাঠিয়েছেন আর অনেকেই, তাদের মধ্যে একজন হচ্ছেন রিভকে ধন্যবাদ এই গানটা রিকোয়েস্ট পাঠানোর জন্য, আদারওয়াইজ হয়তো গানটা আজকে প্লে করা হতো না। রিভের পরে পড়বো ফয়সালের SMS-টা, মিরপুর 1 নম্বর থেকে পাঠিয়েছেন, জু রোড চিড়িয়াখানা রোড থেকে পাঠিয়েছেন আমাকে। জুল্যান্ডার বোধহয় একটা মুভির নাম। নট এভরিওয়ান ইউ লাভ ইজ গোয়িং টু লাভ ইউ ব্যাক, দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট টু লাভ ইয়োর সেলফ মোর দ্যান এনিথিং, দ্যাটস হিজ পয়েন্ট। ঐশী মোহাম্মদপুর থেকে আমাকে জানিয়েছেন, আমি তাকে নস্টালজি করে দিয়েছি বইমেলা 2008-এর কথা বলে, ওই সময়টাতে তিনিও ছিলেন। এনিওয়ান ফ্রম এনিওয়্যার, সামটাইমস বিং ব্রেভ ডাজন্ট mean great sacrifice, it just means moving on with life, small even tears block your vision and I want to be brave, all the best. যদি আপনি অনেক কিছু জানাতে চান এরকম অনেক কিছু, এবং যদি কোনো গান শুনতে চান প্লিজ আমাকে SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও মানে শর্টেস্ট ভার্সন হুইচ ইজ RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারটাতে। সো যে বিশাল ভাষণ দিলাম গানটা নিয়ে, সেই ভালো লাগবে আমি দুঃখিত, কিন্তু আমার খুব ভালো লাগার গান এটা। না হয় আমার ভালো লাগার একটা গানই শুনে দেখুন জোর করে, মাইলসের প্রিয়তমা। এবং গানটা শোনার সময় আমার মনে হয় যে চোখ বন্ধ করে এরকম কিছু ভাবুন যে একটা অনেক নদীর একটা ধু বালুচরের মাঝখানে পরন্ত বিকেলে বা গধূলি বেলা ঠিক ওই সময়টাতে মাঝখানে অনেক দুঃখের দিন, অনেক কষ্টের দিনের পরে অবশেষে যখন আবার সে মুখোমুখি হলো বহু কাল পরে, তখন আপনি তাকে কি বলবেন? এতদিনের পরে, এত কষ্টের পরে, একসময় হয়তো জানতেনই না আবার কখনো ফিরে পাবেন কিনা। প্রথম দেখায়, প্রথম সেই শেষ বিকেলে আবার কি বলবেন? কোন কথাগুলো? এমন কথা হতেই পারে। So friends, welcome back once again. শুনছি নিরাজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ only on radio আমার 88.4 FM। সময় এক্স্যাক্টলি এখন 12:07। আর শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে ফাহমিদা নবী এবং বাপ্পা মজুমদারের হাতে দিও রাখি। হাতে দিও রাখি, রাখি নিশ্চয়ই আমিও সবার হাতে একটা অদৃশ্য রাখি পরিয়ে দেই প্রত্যেক শনিবার রাতে। সেই রাখি মনে যেন থাকে ভুলো না সেদিন দুজনে দুলেছেন বনে। আচ্ছা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি। তার আগের গানটা ছিল মাইলসের প্রিয়তমা। মৃন্ময় আমাকে জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে চমৎকার একটা SMS পাঠিয়েছেন। মৃন্ময় পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ আমি বুঝতে পারছি না, যাই হোক না কেন অনেক সুন্দর SMS বন্ধু, ধন্যবাদ অনেক বেশি, ইন্সপায়ার্ড হলাম। কাশ্মিতা, তার SMS এর জন্য থ্যাঙ্কস, ইন্সপায়ারিং SMS। এবং সজল মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন যে মাইলসের সবচেয়ে প্রিয় গান হচ্ছে তার এই প্রিয়তমা গানটা, একটু আগে যেটা প্লে করলাম। জীবনে যখন প্রথম প্রেমে পড়েছিলাম শুনতাম আর প্রিয়তমাকে ভাবতাম, আহা নস্টালজিক হয়ে গেলাম, এটা হচ্ছে তার কথা। না, প্রিয়তমা গান আসলে আমার অসম্ভব, আমি দীর্ঘ এক ভাষণ দিয়েছি তো আর বেশি কিছু না বলি।
গানের কথাগুলো কি অদ্ভুত মিষ্টি। যে ওই লাইনগুলো শুনুন, যে ওই প্রিয়তমা চলে যাক সময়, থাকবো চিরকাল শুধু তোমার হয়ে, কত বসন্ত কত পূর্ণিমায় দেখবো দু চোখ ভরে তোমাকে, একদিন হারাবো দুজন কোনো অচিন দেশে, রূপকথার রং তুলিতে লিখবো তোমার নাম। কি অদ্ভুত সুন্দর লিরিক্স, মানে মাথা নষ্ট, সিম্পলি সুপার অসাম। আমার কাছে মনে হয় প্রিয়তমা গানটা। মিশেছে দুটি মন আজ মহালগ্নে, ঝরেছে সুখের বর্ষার শ্রাবণে, দেখেছি তোমার চোখে ভালোবাসা, নিরাশার কোলে আজ দিলে আশা, প্রিয়তমা। চমৎকার। রিউনিয়নের জন্য বেস্ট সং আমার কাছে মনে হয় যে হারিয়ে গিয়েছিলেন দুজনের দুটি পথ, আজ দুজনের দুটি পথ দুটি দিকে ওগো গেল বেঁকে, তোমারও পথ ধুলোয় ভরানো জানি। তো এরকম সিচুয়েশনে পরে যদি আবার রিউনিয়ন হয়, আবার রিকানেক্টেড হয়, তখন মনে হয় এই কথাগুলো আসলে পারফেক্ট। প্রিয়তমা থেকো চিরদিন। আর আমাকে রামপুরের মিম জানিয়েছেন ভালো প্যাশনের SMS, এবং আমাকে তুহিন জানিয়েছেন পুরনো ঢাকা থেকে প্রিয়তমা গানটা তিনিও লিখেছেন প্রিয়তমা নিয়ে। প্রিয়তমা গানটা লিরিক্সটা অসাধারণ, এবং এরকম এই গানটা আরও অনেকবার শুনতে চাই সামনে। শার্লি জানিয়েছেন যে চরম অসুস্থ অবস্থায় তোমাকে শো করতেই হবে, এরকম দাবি কি করেছি আমরা কখনো? আহারে, না আসলে আপনি বলতেন নূরে ফাঁকিবাজ হয়ে পাপিষ্ঠ নরাধম। জাস্ট কিডিং। এত কষ্ট করে কেন আসলাম? আচ্ছা, এত কষ্ট করে অসুস্থ অবস্থায় কেন আসলাম? এটা একটা বিশাল উদ্দেশ্য, গভীর এক উদ্দেশ্য আছে আমার। সেটা হচ্ছে যে এত অসুস্থ অবস্থাতেও যেহেতু শো করতে আমি এসেছি, তার মানে আমি যখন আসি না, যে সপ্তাহগুলোতে আসতে পারি না, তাহলে এটা বোঝার চেষ্টা করুন কতটা জরুরি বা অনিবার্য কিছু থাকলেই আমি আসতে পারি না, কারণ আমি অসুস্থ অবস্থাতেও চলে এসেছি। সো যখন আসি না, তার পিছনে আরো কত গুরুতর এবং একেবারেই মানে সামথিং আনঅ্যাভয়েডেবল থাকতে পারে, সেটা একটু বোঝার চেষ্টা করুন। এবং এটা যদি বুঝতে পারেন, এটা বোঝানোর জন্য আজকে আমার আসা, মানে এটাই একমাত্র কারণ না, এটা একটা হিডেন রিজন। তো এটা থেকে বোঝার চেষ্টা করুন যে আসলে কি পরিস্থিতিতে পড়লে আমি আসতে পারি না, যখন আসলে কিছুই আর করার থাকে না। ছায়া আমাকে লিখেছেন মিরপুর থেকে, সেটা হচ্ছে যে ওকে, নিশ্চয়ই সামনে হয়তো দেখা হবে বইমেলাতে, আমি আবারও যাব আমাদের স্টলে। ওই যে বললাম শুক্র শনিগুলোতে হয়তো 20-21 যেতে পারি, আরো 14 তারিখেও যেতে পারি, আমরা শিওর। এবং আমাকে লিখেছেন একজন, সেটা আচ্ছা, সেটার জন্য ধন্যবাদ। আচ্ছা, এই SMS গুলো পড়তে পড়তে এবং গতকালকে বইমেলায় যাওয়ার পরে অনেকের সাথে আবার নতুন করে দেখার পরে আমার মনের মধ্যে একটা ছেলে মানুষই ভাবনা কাজ করছে। সেটা হচ্ছে যে ওই সময়টাতে যদি আবার কিছুদিনের জন্য ফিরে যাওয়া যেত, সেই 2008-9 ওই সময়টাতে, যখন আমি একদম ফুললি ইনভলভড রেডিওতে, ফুললি ফোকাসড কমপ্লিটলি, এবং অন্য কোনো জায়গাতে আমার ফোকাস বা ব্যস্ততা বা সময় নেই। রাতের বেলা শো করতাম, এবং ধ্যান জ্ঞান ফ্যাসিনেশন এখন শুনেই নেই সেটা বলছি না, কিন্তু এখন অনেক কিছুতে আমি ইনভলভ। মানে ওই সময়টাতে যেটা ছিল ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা নিঃশ্বাস বিশ্বাস সব কিছু ছিল আমার প্রোগ্রাম, রেডিও অন এয়ারে, আবার কখন যাব, নতুন কি করা, মানে সারাদিন ওই যে বললাম না, দিনের বেলা আমি একদম কমপ্লিটলি ফ্রি, নিজের রাজ্যে নিজেই রাজা ছিলাম, সারাদিন ওমান, এগুলো নিয়ে অত কিছু ভাবতাম। মানে পুরো জগৎটাই ছিল তখন আমার রেডিও। ওই সময়টাতে, যে সময়ের কথা বলছি 2008-9, পড়াশোনাতে একটা বিশাল ব্রেক দিয়েছিলাম। ওই সময়টা আমার গ্র্যাজুয়েশন শেষ, তখন পোস্ট গ্র্যাজুয়েশন ভাবছিলাম আরও পরে করবো, আপাতত আমি রেডিওর এই দুনিয়াতেই থাকি। ওই সময়টাতে পড়াশোনাতে গ্যাপ ছিল, অন্য কোনো জবে ইনভলভ ছিলাম না। মানে সে একদম রেডিওময় 2 বছর ছিল আমার জীবনে, 2008-9। এবং ওই সময়টার একটা সত্যি একটা অন্যরকম আমার কাছে মনে হয় যে কি বলা যায়, হাসনাহেনা ফুলের মিষ্টি সুবাসের মধ্যে একটা সুবাসিত সময় ছিল। তো মানে ইদানিং এই যে কালকে স্পেশালি অনেকের সাথে অনেকদিন পরে দেখা হলো, তো ওই সময়টা মনে পড়ছে, এবং মনে হচ্ছে যে টাইম মেশিনে করে যদি ওই সময়টাতে আরেকবার ফিরে যেতে পারতাম, রাতের বেলা শো করতাম, শো করে এত শোয়ের মধ্যে এত SMS এত কিছু বলতাম। মাঝে মাঝে এমনও হতো যে রেডিও থেকে বের হয়ে দেখছি যে নিচে অনেকে 2-1 অতিরিক্ত উৎসাহী পাগল কিছু বন্ধু ছিল, তারা দাঁড়িয়ে থাকতেন রাত 2টার পরে, ওই সেই অফিসের সামনে রাস্তা হাঁটাহাঁটি করতেন, মাথায় হেডফোন। এবং একটা ছেলের কথা, আমার নামটা আমি ভুলে গেছি, ওই ছেলেটার কথা আমার সবসময় মনে থাকবে। খুব আর্থিক অবস্থা খুবই একদমই সঙ্গতিপূর্ণ ছিল না, একদম অসহায় একটা ছেলে, এবং হয়তো তার মানে রেডিও কেনারও সামর্থ্য নেই, এরকম একটা ছেলে, কিন্তু তার রেডিওর জন্য যে ভালোবাসা, এটা আমার সারা জীবন মনে থাকবে। সেই ছেলেটা অনেক দূরে তার বাসা, কিন্তু বাস ভাড়া দিয়ে আসার টাকাও তার কাছে থাকতো না। সে হেঁটে হেঁটে বহুদূর পাড়ি দিয়ে প্রায় রাতেই দেখতাম 2টার সময় সে অফিসের সামনে হাঁটাহাঁটি করতো। তো আমি যখন জাস্ট শো বের হয়ে গাড়ি তুলবো, তখন এই যে একটু দেখা হবে, একটু করমর্দন হবে, 2টো লাইন কথা বলবো, এটার জন্যই সে অত দূর থেকে রাতের বেলা হেঁটে হেঁটে আসতো, এবং মাঝে মাঝে কেঁদে ফেলতো ছেলেটা। এবং একদিনের ঘটনা মনে আছে, আমি এটা এর আগেও সাথে বলেছিলাম, যে ওই ছেলেটা একবার অফিসে ঢোকার জন্য অনেক চেষ্টা করলো, তো দারোয়ানরা আটকাচ্ছিল, তো সে একটা সময় কেঁদে দিল যে না, আমি
এত অসহায় বলে কি আমি এটুকুও পারবো না, আমি তাদেরকে অন্তত একটা বার দেখতে চাই। তো আমি ছিলাম আরো 2-3 জন, আমরা আর্জে ছিলাম ওই সময়টাতে। আমরা এসে ওকে ভেতরে নিয়ে বসলাম, ওর কথা শুনলাম। ওই ছেলেটার কথা আমার সারা জীবন মনে থাকবে, আমি জানি না কোথায় এখনো। কিন্তু কিছু কিছু জিনিস আসলে মানুষ কখনোই ভোলে না, এটা ওই ছেলেটার কথা আমি কখনোই ভুলবো না। যে সে ভালোবাসাটা যে সেটা দেখিয়ে, মানে যে ভালোবাসাটা ও আমাকে দেখিয়েছিল বা অন্যদের প্রতিও, সেই রাত 2টার সময় বহু দূর থেকে, মানে 12-13 কিলোমিটার হেঁটে রাতের বেলা এসে জাস্ট একটু দেখা হবে। এবং আমি তখন শো করে অনেক ক্লান্ত, খুব বেশি আসলে সময় দেওয়ারও নেই, প্লাস আমাদের রেডিও এটিকেটের মধ্যে এটা ছিল না যে ওই শো এর পরে ওই সময়টাতে আমরা এভাবে সো জাস্ট কিছুক্ষণ হয়তো 2-3 লাইন কথা বললেই চলে যেতে হতো। Still I remember him and I will always remember him. তো এরকম কত স্মৃতি, কত SMS ইন্সপায়ারিং, কত অনেকে অনেক অ্যাডভাইস দিয়ে SMS করতেন। এরকম অনেক SMS পেয়েছি যে হতাশার বা ধ্বংসের অনেক অতল গহ্বরে ডুবে যেতে যেতে অন্তত আমার কোনো একটা কথা শুনে বা কোনো একটা এপিসোড শুনে বা কোনো একটা আশার বাণী শুনে বা নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছেন বা এরকম আরো অনেক কিছু। যেমন একটা SMS এর কথা মনে পড়লে আমি নিজেই ইমোশনাল হয়ে যাই। ইনফ্যাক্ট এখনো হচ্ছি, মানে টিয়ার্স আর রোলিং ডাউন মাই রোলিং ডাউন মাই চিকস। সেটা হচ্ছে যে একটা SMS এরকম পেয়েছিলাম 2008 শুরুর দিকে। একজন আমাকে SMS করেছিলেন যে বাবাকে আজকে নিজ হাতে কবরে শুয়ে দিয়ে আসলাম। তো আসার পর থেকে খুব নিজেকে ডেভাস্টেটেড মনে হচ্ছিল। আমি জানি না ওই সাথে কি যেন একটা আমি বলেছিলাম এরকম, মানে জীবন মৃত্যু বা নিরন্তর এই যে প্রবাহমানতা, এই বিষয়ে কিছু একটা হয়তো বলেছিলাম। আই ডোন্ট নো হুইচ এক্সাক্ট থিং অ্যাকচুয়ালি হিট হিম দ্যাট নাইট। তো সে আমাকে বলেছিল, বাট ওই কথা শোনার পর মনে হচ্ছে যে না, অন্তত কিছুটা হলেও শক্তি পেলাম অন্তত সামনের দিনগুলোতে ভালো থাকার। এটা আমার কাছে মনে হয় যে আমার রেডিও জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। আরেকটা ঘটনা আমি বলি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে আমি বেশ, মানে 16 ডিসেম্বর 26শে মার্চে যে শোগুলো হতো, ওই শোতে আমি একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতাম। তো এরকম একটা শো করেছিলাম, আমার ওই শোটাকে আমার মনে হয় আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ শো, কোন একটা 16 ডিসেম্বরে সম্ভবত করেছিলাম। তো সেটা আমার এক বন্ধুর বাবা মুক্তিযোদ্ধা, তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছিলেন এবং গুলিও খেয়েছিলেন তিনি 71-এ। তো উনি হচ্ছে কখনো রেডিও শুনতেন না। তো তার যেহেতু আমার ফ্রেন্ড মাঝে মাঝে শুনতো, তো সেও বলতো যে কি শুনিস, তো একটু শুনে দেখি। তো ওই রাতে তিনি ওই মুক্তিযুদ্ধের উপরে ওই শোটা শুনেছিলেন আমার, এবং শুনে উনি ওই আমার ফ্রেন্ডকে একটা কথা বলেছিলেন এবং ওই ফ্রেন্ডকে বলেছিলেন যে এই বার্তাটা আমাকে পৌঁছে দেওয়ার জন্য। তো আমি ওর কাছ থেকে শুনি, সেটা হচ্ছে যে উনি একটা কথা বলেছিলেন যে এই কথাগুলো আমি আসলে তার আগে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, আসলে আমি নিজের ইয়ে করার জন্য এটা বলছি না, জাস্ট স্মৃতি কাতরতার অংশ হিসাবেই বলছি। সেটা হচ্ছে উনি ওই কথাটা বলেছিলেন যে যে ইন্সপায়ারিং কথাগুলো বা যে কথাগুলো আজকে শুনলাম, এটা যদি ওই সময় শুনতাম হয়তো 9 মাসের আরো অনেক আগেই যুদ্ধটা শেষ করে দিতে পারতাম। এটা আমার কাছে মনে হয় যে আমার রেডিও আমার থেকে বা শো থেকে আমার আর্টস ক্যারিয়ার থেকে আমার প্রাপ্তির র্যাঙ্কিং করলে আমি এটাকে 1 নম্বরে রাখবো অবশ্যই। এই কথাটা হয়তো তিনি আবেগের বশবর্তী হয়ে বলে ফেলেছেন, অতিরঞ্জিত, কিন্তু আমার কাছে সেটা জীবনের থেকেও দামি। সো এরকম হাজারো স্মৃতি আছে এবং হাজারো টুকরো, অনেক অজস্র আনন্দ বেদনার গল্প, অনেকের অনেক এত গোপন কথা আমাকে কাছের ভেবে শেয়ার করেছেন এবং এরকম অনেক কিছু আমার মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে। সো দ্যাট ওয়াজ রিয়েলি আ ফ্যান্টাস্টিক টাইম। কিন্তু ওই যে বললাম সময় বদলে যায়, এখন হচ্ছে জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে আর অনেক জায়গাতে সময় দিতে হচ্ছে, যার ফলে আমি চাইলেও রেডিও আমার অন্যতম শ্রেষ্ঠ ভালোবাসা জীবনের, চাইলেও আমি এক রাতে বেশি শো করতে এখন পারি না, এবং সেটা করতে গিয়ে আমাকে অনেক অ্যাডজাস্টমেন্ট, অনেক কষ্ট, অনেক মানে শাক দিয়ে মাছ ঢাকা, মাছ দিয়ে শাক ঢাকা, অনেক কষ্ট করে আমাকে এখনো শো করতে হয়। অন্য অনেকেই হয়তো এখন ছেড়ে দিতে এত কষ্ট করে, ইভেন মানে বাট সবকিছু স্যাক্রিফাইস করে আমি এখনো রেডিওর সাথে আছি, কারণ আমি একমাত্র জানি আসলে এটা আমার বুকের কতখানি জায়গা জুড়ে আছে। সো এটাই ভাবছিলাম যে যদি টাইম মেশিনে করে অন্তত ওই সময়টাতে ফিরে যেতে পারতাম, আর কোনো পিছুটান নেই বা আর কোনো দায়বদ্ধতা আমার নেই, শুধু রেডিও নিয়ে সারাদিন ভাবছি, শো নিয়ে, প্রোগ্রাম নিয়ে, এবং অনেকের অনেক কথা জানতে পারছি, শেয়ার করছি, নতুন কি করা যায় এরকম ভাবছি। মানে আমার ওই সময়টাতে আমার জীবনটাই ছিল রেডিওময়, 2008-9 ওই সময়টার কথা বলছি। সো কয়েকদিন ধরে খুব মনে হচ্ছে এবং একটু বিষাদগ্রস্ততা কাজ করছে, বাট এটা মেনে নিতে হবে, জীবন প্রবাহমান, সময় বদলে যায়, যেতে হয়। সো তার সাথে তাল মিলিয়ে আমাদের যেতে হবে, এবং এক এক সময় এক এক বাস্তবতা, এক এক প্রেক্ষিত, তাকে মেনে নেওয়া, তাকে হাসি মুখে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হয়তো জীবনের ধর্ম। সেই ধর্মই পালন করছি। তারপরও মাঝে মাঝে খুব বুকের ভেতরে এসে খুব সযতনে লুকিয়ে থাকা কোনো কিছুর মধ্যে একটা চিনচিনি অস্তিত্ব জানান দেয়। তবুও আমি নিশ্চয় না, ওই স্মৃতিটা সবসময় নিশ্চয়ই আমার বুকের মধ্যে থাকবে। এবং এত কথা বলার একটাই উদ্দেশ্য, যারা মাঝে মাঝে অভিযোগ করেন যে কেন আসি না, ওই সপ্তাহে কেন আসলাম না, আসলে এটা বোঝানোর জন্য এই রেডিও, এই শো, এই মাইক্রোফোন, এই স্টুডিও, কত স্মৃতি আমার, কত স্মৃতি, কত এরকম অনেক অনেক স্মৃতি আছে যে শো করতে করতে আমি কথা বলছি, চোখ দিয়ে পানি পড়ছে,
শো করছি, আবার তীব্র একটা খুশিতে অন্যের একটা খুশির সংবাদে উদ্ভাসিত হচ্ছে আমার মুখ। গান শুনতে শুনতে প্রচন্ড তালে হেড ব্যাং করছি, চেয়ার টেবিল মানে চেয়ার থেকে পড়ে যাচ্ছি হেড ব্যাং করতে, এরকম কত অবস্থা, এগুলো কেউ জানে না। স্টুডিওর এই সিন তো আর বাইরে থেকে আপনি দেখতে পাচ্ছেন না। এমনও হয়েছে যে পাগলের মতো মাথা নাড়াচ্ছে আমার খুব পছন্দের একটা গানে, আবার যেগুলো খুব ডিপ প্যাশনেট গান, একদম চোখ টোক বন্ধ করে মনে পুরো দুনিয়া সম্পর্কে অস্তিত্ব ভুলে গিয়ে আমি একদম নিবিড় হয়ে গান শুনছি, এবং স্টুডিওর মধ্যে একজন ঢুকে আমাকে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য হয়তো দাঁড়িয়ে আছেন 3 মিনিট ধরে, আমি সেটা টেরই পাচ্ছি না, চোখ বন্ধ করে একদম গানের মধ্যে ডুবে আছি। কত রাত এরকম গেছে যে শো করতে করতে দেখলাম বাইরে বৃষ্টি শুরু হয়েছে, আমাদের অনেক স্টুডিওতে গ্লাস দেওয়া ছিল, বাইরে ভিউ দেখা যায়, অঝোর ধারায় বৃষ্টি ঝরছে রাত 12টা 1টার সময়, এবং সেই অদ্ভুত সুন্দর বৃষ্টিতে আমি শো করছি। আবার যখন সকালে শো করতাম শীতের সেই কুয়াশার ভেতরে ঢাকা শহর জেগে উঠছে, এবং আমি দেখছি গ্লাসের ভেতর দিয়ে সেই সৌন্দর্য। কত কত স্মৃতি আসলে, মানে আমার কাছে মনে হয় যে মানে আমি কৃতজ্ঞ রেডিওর কাছে, রেডিও আমার কাছে, আপনাদের কাছে, যে আমি কি দিতে পেরেছি জানি না, হয়তো কিছুই না, যা দিতে পেরেছি তার মূল্য হয়তো কম, কিন্তু আমি যা নিয়ে গেলাম সেই 2007 থেকে শুরু করে, এটা আমার মনে হয় যে এগুলো যদি না পেতাম বা আমার জীবনে না থাকতো, অনেকখানি নিঃস্ব থেকে যেত আমার জীবন। এবং এই স্মৃতিগুলোর জন্য, এই শুধুমাত্র এই অর্জনগুলোর জন্যই মনে হয় যে একটা জীবন বেঁচে থাকা যায়। আমি জানি এর থেকে আর বেশি কি বলে আমি আমার কৃতজ্ঞতা বা আমার ভাবটা প্রকাশ করতে পারবো। সো দ্যাটস অল। আপাতত SMS না পড়ে SMS করার নিয়মটা বলে দিই আপনাকে। প্রথমে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ লিখবেন, আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। এখন কি গান শুনবো এটা ভাবছি। আচ্ছা, একটা গান শুনছি আমি। আচ্ছা, ওই সময় যেহেতু আগের সময়টা নিয়ে অনেক কথা ছিল, ওই সময় গানটা প্রায় ছাড়া তো, ওই গানটা না হয় আরেকবার শুনি, ভালো লাগবে আশা করছি। হ্যালো, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন। সময় এক্স্যাক্টলি এখন 12:33। শুনছিলাম একটু আগে আরবো ভাইরাসের একটা গান হারিয়ে যাও, এবং এই গানটা শুনলে আমার প্রতিবার যেটা মনে হয়, একটু আগেও তাই মনে হচ্ছিল, গানটা শুনতে শুনতে ভাবছিলাম কোনো হাইওয়ের কথা, দুর্বার বেগে গাড়ি ছুটে যাচ্ছে, জানালা কাঁচ নামানো এবং জানালার উপরে হাত রেখে তার উপরে মাথা ভর দিয়ে প্রচন্ড বাতাসে চুল এলোমেলো হয়ে যাচ্ছে, এবং দূর কোনো পথে হারিয়ে যাচ্ছে। ইমাজিন করছিলাম আমি সবচেয়ে যে রুটটাতে বেশি ঘোরাঘুরি করি, বেশি যেদিকে যাওয়া হয়, মৌলভীবাজার সিলেট হাইওয়ে, ওই দিকটাতে, ওই কথাই ভাবছিলাম, এবং শুনতে শুনতে একদম মানে মনে হচ্ছিল কি আছে জীবনে, চলে যাই কালকে সকালে সেই ওই দিকে, অফিস টফিস সব বাদ দিয়ে। পরে অবশ্য গান শেষ হতে আবার বাস্তবতায় ফিরে আসলাম, এবং এই গানটা শুনলে আমার প্রতিবার এই ইফেক্ট হয়, হারিয়ে যাওয়ার কথা মনে হয় বারবার, হারিয়ে যাও। সো অনেক বন্ধু SMS পাঠাচ্ছেন, বাট আমি এখন আর SMS পড়বো না। অনেকেই আমার উপরে অনেক অভিসম্পাদ দিচ্ছেন, রেগে আছে, অনেক ধরে FM লাইব্রেরি করছি না, গত সপ্তাহে কথা দিয়েছিলাম, কিন্তু আজকে অবশ্যই করতে হবে, যদিও বই আনিনি বা কোনো প্রিপারেশন নিতে পারিনি আমার এই ফিজিক্যাল কন্ডিশনের কারণে। তারপরও স্মৃতি থেকে একটা FM লাইব্রেরি না করলেই নয়। FM লাইব্রেরি। সো ফ্রেন্ডস, অনেক দিন পরে সবাইকে FM লাইব্রেরি সেগমেন্টে স্বাগত জানাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 1-2-তে পড়তাম, ওই সময় সর্বশেষ হয়েছিল FM লাইব্রেরি, তারপরে বহুদিন হয়নি। সো আজকে FM লাইব্রেরিতে আমি এমন একটা বইয়ের কথা বলবো যে বইটা আমি মাত্র কালকে পড়া শেষ করেছি। সো একদম রিসেন্ট তরতাজা স্মৃতি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বইটা আমি পড়া শুরু করেছিলাম 1.5 মাস আগে। আমার জীবন এরকম কোনো রেকর্ড নিয়েছে 1.5 মাস ধরে একটা বই পড়ার। আমি খুব দ্রুত বই পড়ি, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে এই বইটা আমি শুধুমাত্র তখনই পড়ি যখন আমি ট্রেন জার্নি করি। মানে এটা কিভাবে হয়ে গেছে আমি জানি না। সো ট্রেন জার্নির সময়টাতেই আমি শুধু এই বইটা পড়তাম। ট্রেনের 5-6 ঘন্টা জার্নি খুব মানে চমৎকার একটা সময় কেটে যেত এইভাবে, এই কারণে আসলে অনেক লম্বা সময় লেগেছে। বইটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটা উপন্যাস, এইসব দিন রাত্রি। এটা নিয়ে নাটকও হয়েছে এবং সেটার সাথে অনেকে পরিচিত। 90-91 সালের দিকে নাটকটা হয়েছিল। তো আশা করছি এই সময় যারা আমাকে শুনছেন অনেকেই হয়তো নাটকটা দেখেননি। আমি উপন্যাসটা বা বইটা নিয়ে কথা বলবো, এইসব দিন রাত্রি। আমার কাছে মনে হয়েছে অসাধারণ একটা বই এবং মধ্যবিত্ত জীবনে খুব সার্থক একটা প্রতিচ্ছবি। স্পেশালি আপনার পড়ে মনে হবে এটা আপনার জীবনের কথা, আপনার পরিবার নিয়ে বলা হয়েছে গল্পগুলো। আমাদের আশপাশের অনেকের জীবনের সাথে মিলে যাবে এবং আমাদের ফ্যামিলির কথা একদম মানে ঠিক বাঙালি মধ্যবিত্ত আটপৌর একটা পরিবারের প্রতিদিন যা হয়, যেসব খুঁটিনাটি গ্যাঞ্জাম ঝামেলা, যেসব টুকরো ভালো লাগা, যেসব
ছোটখাটো আনন্দ বেদনার নাটক তৈরি হয় প্রতিদিন সেই সংসারে, ঠিক সেই কথাগুলোই এত অসাধারণভাবে বলা হয়েছে, যেটা মনে হবে এটা কোনো উপন্যাস বা আলাদা কোনো বই না, কারো বাসায় কি হচ্ছে সেই ঘটনাগুলোই শুধু বলা হচ্ছে। মানে খুব খুব বেশি জীবনের সাথে জড়িত ওতপ্রোতভাবে আমাদের কাছে, আমাদের মনে হয় আমাদের মধ্যবিত্ত জীবনের সাথে। একটা পরিবারের কথা বলা হয়, আসলে মধ্যবিত্ত একটা পরিবারের কথা, যে পরিবারের সবচেয়ে মুরব্বী বড় কর্তা হচ্ছেন হোসেন সাহেব, যিনি একসময় চাকরি করতেন, এখন রিটায়ার করেছেন এবং খুব অল্প কিছু পেনশনের টাকা পান এবং তার পুরোটাই স্ত্রীর হাতে তুলে দিতে হয়। মনোয়ারা হচ্ছেন তার স্ত্রী এবং টিপিক্যাল একজন একটু খটর মটর করা একজন মহিলা, এবং সারাদিন ঘাজর ঘাজর করতে থাকেন, এটা এরকম কেন হলো, ওটা এরকম কেন হলো, এবং বকাঝকা করতে থাকেন, কথা শোনাতেই থাকেন, যেগুলো অনেক সময় অনেকের চোখে অশ্রু এনে দেয়, কিন্তু তিনি করতেই থাকেন। না সংসার উচ্ছনে যাচ্ছে, হ্যান যাচ্ছে, ত্যান যাচ্ছে, এবং সংসারের এই সবাইকে বকাঝকার উপরে রাখেন, এরকম টিপিক্যাল একজন মা। আবার হয়তো যার মনটা আসলে ভালো, কিন্তু উপরে শুধু এরকম সবসময় কামান ডাকতে থাকেন সবার উপরে। এবং হোসেন সাহেবও তার অত্যাচারে অস্থির, তাকে ভয় পান এমন কোনো প্রাণী নেই সংসারে। তো হোসেন সাহেব এবং তার স্ত্রী মনোয়ারা এবং তাদের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে হচ্ছে শফিক, সে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, প্রচন্ড সৎ একজন মানুষ, এবং অফিসে কোনো রকম পলিটিক্সে সে জড়ায় না, অফিসে কোনো রকম দুর্নীতির আশ্রয় সে নেয় না, খুব মন দিয়ে কাজ করে, এবং তার মধ্যে আবেগ টাবেগ এসব খুব একটা তেমন নেই। মানে এরকম অনেক ক্যারেক্টার থাকে না যে আসলে কাজ ছাড়া তেমন কিছু বোঝে না, সময় মতো অফিসে যায়, আবার ফিরে আসে, সে স্ত্রীকে বলে 1 কাপ চা করো, চা খেয়ে তারপর হয়তো পেপার একটু পড়ে রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু একটু তার স্ত্রীর সাথে একটু কথা বলা, সারাদিন কেমন কাটলো, বা একটু রোম্যান্টিক কিছু মুহূর্ত, সেগুলোর তেমন কোনো বালাই তার মধ্যে নেই। মানে একেবারে মানে বাইরে থেকে মনে হয় একেবারেই কাঠখোট্টা একজন মানুষ, আবেগ বহির্ভূত বিবর্জিত একজন মানুষ, আসলে ভাবাবেগ তার মধ্যে একটু কম, আসলে একটু সিরিয়াস টাইপের মানুষ, খুব একটা রসিকতা তেমন করেন না, কথাও বলেন না, প্রশ্ন করা ছাড়া হয় কাউকে, তাকে কিছু জিজ্ঞেস না করলে তেমন কিছু উত্তর দেন না। বড় ছেলে হচ্ছে এরকম শফিক। আর এই শফিকের স্ত্রী হচ্ছে নীলু, এবং যার কথাই আসলে উপন্যাসে বেশি বলা হয়েছে। আমার কাছে মনে হয়েছে কেন্দ্রীয় চরিত্র নীলুকে ঘিরেই আসলে উপন্যাসটা আবর্তিত হয়েছে। নীলু হচ্ছে আবার একদম ঠিক শ্যামলা বর্ণের একটা মেয়ে, এবং অনেক দুঃখী একটা পরিবার থেকে সে এসেছে, এবং আহামরি কোনো সুন্দরী সে না। হয়তো শফিকের আবেগ বা শফিকের ব্যাপারে খুব একটা মন দেয়নি বলে হয়তো শফিক থেকে বিয়ে করেছে, আদারওয়াইজ হয়তো তার যোগ্য পাত্র পাওয়াটা অনেক সমস্যা হয়েছে। তো তার পরিবার খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার, এবং বাবা নেই, মা কোনো মতে কষ্টে সৃষ্টি মেয়ের বিয়ে দিয়েছেন, কিন্তু মেয়ের অসম্ভব ভালো লক্ষ্মী একটা মেয়ে, এবং ট্রেডিশনাল বাঙালি বধূ আদর্শ হিসেবে আমরা যাকে কল্পনা করি, এবং সত্যিকারের একজনের যে আসলে পুরো সংসারটাকে সামলে রাখছে, এবং যে কোনোদিন কোনো কিছুতেও শতচরেও রাকারে না, এবং শাশুড়ির এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও সে কোনো উত্তর দেয় না, এবং রাত 12টা 1টা 2টার সময় যদি তার শ্বশুর হোসেন সাহেব এসে বলেন 1 কাপ চা বানিয়ে দাও তোমার, সে ঠিক হাসি মুখে গিয়ে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে দেয়। তার স্বামী শফিকের যেমন সে খেয়াল রাখছে, তার ছোট একটা মেয়ে আছে যার নাম টুনি, টুনিরও সবকিছু খেয়াল রাখছে, এবং তার দেবর শফিকের ছোট ভাই রফিক, তার কথায় তার প্রসঙ্গে পরে আসছে মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার, তার কি লাগবে না লাগবে সব তার ননদ শাহানা তার খোঁজ খবর করছে, পুরো সংসারটাকে আসলে সে আগলে রাখছে। এবং শাশুড়ি মনোয়ারা যতই মানে লাফালাফি করুক, এবং যতই আস্ফালন করুক, এবং যতই দেখা যে আসলে সংসারে সেই হচ্ছে কর্ত্রী, আসলে পুরো সংসারটাকে সবার অলক্ষ্যে থেকে একটা নীরব সুতোর মাধ্যমে আগলে রাখছে এই নীলু, মানে বড় ছেলের স্ত্রী, রফিকের স্ত্রী, শফিকের স্ত্রী। প্রচন্ড মমতাময়ী একজন মানুষ, যা এবং কখনো কোনো অভিযোগ বা সবাই আমার সাথে এরকম কেন করছে বা আমি এত কাজ কেন করবো, এরকম কোনোদিন কোনো মুখ ফুটে কারো বিরুদ্ধে সে একটা অভিযোগ করেনি। অনেক দুর্ব্যবহারের শিকার সে হয়েছে, কিন্তু তার প্রতিদানে সে কাউকেই কখনো রূঢ় কথা পর্যন্ত বলেনি, হাসি মুখে সব কিছু সহ্য করে নিজ হাতে। এবং সে আবার চাকরিও করে, ফুল টাইম একটা জবে এসে জড়িত, এত কিছু করে আবার সংসারটাকে নিজ হাতে সামলে রাখা, এই দুঃসাধ্য সে এক হাসি মুখে। এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা মানে ট্রেডিশনাল বাঙালি লনলা বা শাশ্বত সুন্দর যে বাঙালি রমণীর যে চরিত্রটা আমরা কল্পনা করে থাকি, বা একটা বাঙালি নারী বলে যে একটা অবয়ব আমাদের মধ্যে যে ধারণাটা আছে, তার নীলু হচ্ছে তার সার্থক রূপায়ণ। তার মনের মধ্যে অনেক গোপন কষ্ট আছে যে শফিক যেহেতু একেবারেই আনরোম্যান্টিক, আলাদা করে তার সাথে তার কোনো সময় কাটানো হয় না, একসাথে দুজন কোথাও ঘুরতে যায় না, বেড়াতে যায় না, নিজের কোনো স্বপ্ন হয়তো পূরণ হয় না, এবং তার নিজে যেহেতু সে দুস্থ একটা পরিবার থেকে এসেছে, তার বিয়ের সময় তার মা তেমন কিছু দিতে পারেনি, এই নিয়ে তাকে প্রায় গঞ্জনা হয়তো খোটা শুনতে হয়। এইসব কষ্ট সে কাউকে কখনোই বলে না, সব নিজের মধ্যে চেপে রাখে। মাঝে মাঝে হয়তো বারান্দায় দাঁড়িয়ে কোনো একটা উদাস বিকেলে হয়তো তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, বা ছাদে গিয়ে, কিন্তু অন্য কাউকে সেটা বুঝতে দেয় না বা
মানে কারো প্রতি তার কোনো ক্ষোভ ভয় প্রকাশ কিছুই কখনো ঘটে না। তো এই হলো নীলুর কথা। এবার আসি সংসারের ছোট ছেলে রফিক সাহেবের। রফিক হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার। শফিকের ঠিক উল্টো, সে প্রচুর কথা বলে এবং প্রচুর তার মধ্যে অ্যাডভেঞ্চারের নেশার সাথে প্রচুর ফ্যান্টাসি দেখে, সে প্রচুর স্বপ্ন দেখে, সে ক্লাসে কিছু না কিছু নিয়ে অলওয়েজ ব্যস্ত। সে প্রচন্ড প্রাণবন্ত একটা ছেলে। সে আজকে এই করছে তো কালকে ওই করছে, আজকে সে একটা নতুন কনসেপ্ট নিয়ে আসলো, এই করা যেতে পারে, বন্ধুরা মিলে এই করবো সেই করবো, হ্যান করবো ত্যান করবো, নতুন এটা করা যেতে পারে, এখানে কবিতা হচ্ছে ওখানে নাটক হচ্ছে। মানে সে ঠিক শফিকের উল্টো, মানে সে একেবারে তাইরে নাইরে না আর কি, টোটো কোম্পানি ম্যানেজার। তো রফিক এইগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু তার ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ হয়েছে, মাস্টার্স ডিগ্রি তার অর্জন হয়ে গেছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। 3-4 বছর দৌড়দৌড়ি করেও সে কোনো চাকরি ম্যানেজ করতে পারেনি এবং সবসময় এক কথা হয়ে যাচ্ছে, হবে, এটা কোনো বিষয় না। মানে জগৎ সংসার সম্পর্কে উদাসীন, সে একটা ভাবের জগতে বিচরণ করে, একটা আনন্দময় জগতে, এবং সংসারে কোনো দায় দায়িত্ববোধ সব থেকে সে সম্পূর্ণ মুক্ত, এবং এগুলো নিয়ে তার মাথা ব্যথাও নেই। সে রাত 10-11টার সময় বাসায় ফিরে ফিরে ওই ভাবি আছে নীলু ভাবি, যে বললাম যে অসাধারণ একজন এই মানুষ নীলু ভাবি, চুপি চুপি চোরের মতো নীলু ভাবিকে ভাবি রাতের খাবার কি আছে, আমাকে কি একটু গরম করে দেওয়া যাবে। এবং নীলু হয়তো সারাদিন অফিস করে এসে টায়ার্ড, কিন্তু তারপরে হাসি মুখে দেবরের জন্য ঠিকই খাবার গরম করে দিচ্ছে। এবং খেয়ে হয়তো সে বারান্দায় গিয়ে গভীর রাত পর্যন্ত সিগারেট টানছে এবং অনেক কিছু ভাবছে, জীবন দর্শন অনেক কিছু নিয়ে। তারপর রাত 3-4টা থেকে ঘুমায় এবং 11টা-12টা পর্যন্ত ঘুমায়, উঠে আবার তা সে বের হয়ে যাওয়া টোটো কোম্পানির ম্যানেজার গিরি করা। রফিক একটা চমৎকার মজার ক্যারেক্টার। এই হচ্ছে রফিক। এবং রফিকের এরপর আসি তার ওই সংসারের ছোট্ট মেয়েটা শাহানা। সে আবার খুব একদম সারাদিন গল্পের বই পড়ে এবং গল্পের বই পড়তে পড়তে তার চোখ দিয়ে খালি পানি পড়ে। সে খুবই ইমোশনাল, প্রত্যেকটা গল্পের বই পড়ি তার চোখ দিয়ে অঝোর ধারায় শ্রাবণের ঢল নামে, যে এত নায়িকার দুঃখ, নায়কের দুঃখ তাকে স্পর্শ করে যায়, মনে নায়িকার থেকে সে বেশি দুঃখ পাচ্ছে। বালিশ ভিজিয়ে ফেলে গল্পের বই পড়তে পড়তে, কাঁদতে কাঁদতে। এবং সবচেয়ে সুন্দরী, মানে অসাধারণ সুন্দরী একজন তরুণী সে। এবং এই এবার খুব লক্ষ্মী একটা মেয়েও বটে। এই হচ্ছে শাহানা, এই হচ্ছে তাদের পরিবারের মোটামুটি বর্ণনা। আর টুনির কথা বলি, টুনি একদম ছোট্ট ফুটফুট একটা মেয়ে, শফিকা নীলুর একমাত্র মেয়ে। যখন গল্প শুরু হয়, টুনির জন্ম দিয়ে আসলে উপন্যাসটা শুরু হয়। এবার আসি আরো কিছু ক্যারেক্টারে। রফিকের সাথে একটা মেয়ে পড়তো ইউনিভার্সিটিতে, শারমিন তার নাম। সে হচ্ছে প্রচন্ড বিত্তবান এক পরিবারের সন্তান এবং প্রচন্ড বিত্তশালী এক সফল ব্যবসায়ীর মেয়ে। পুরনো ঢাকায় তাদের বিশাল আলিশান বাড়ি, কয়েক বিঘা জমির উপরে, এবং তাদের পোষা কুকুর দেখাশোনা করার জন্য একজন আলাদা লোক আছে, এরকম একটা পরিবারের সন্তান শারমিন। এবং যে কারণে অন্য ক্লাসের অন্যরা তার সাথে মিশতে একটু সংকোচ বোধ করে, খুব একটা ফ্রিলি মেশে না, এবং শারমিনও আবার কারোর সাথে তেমন অতটা ক্লোজলি মেশে না। কিন্তু রফিক যেহেতু সে একেবারে বহিমিয়ান ডান পিটে, সে এসবের তোয়াক্কা করে না, সে গিয়ে সবার সাথে ইয়ার্কি ফাজলামো করে। এবং একটা এক্সাম্পল বলি, আসলে এই 1990-91 দিকের বা 88-89 দিকের ইউনিভার্সিটি কালচারটা ডিফারেন্ট ছিল। এখনকার যেরকম সবাই ছেলেমেয়েরা ফ্রিলি মিশে এবং তুই তোকারি চলে সবার মধ্যে, ওই সময়টাতে ঠিক এরকম ছিল না। ওই সময় দেখা যেত যে মেয়েরা একদিকে বসে এবং ছেলেরা একদিকে বসে, ইউনিভার্সিটি লেভেলে উঠেও ক্লাসরুমের ভেতরে, এবং তাদের মধ্যে শুরুতে আপনি বলার প্রচলনটাই বেশি থাকতো। তো এরকম একটা পরিবেশ এখনকার সময়ের সাথে মেলালে চলবে না। তো ওই পরিবেশে সবাই যখন আপনি করে বলে এবং ছেলেরা মেয়েরা আলাদা বসে, রফিক যেহেতু সে সবসময় অ্যাডভেঞ্চারাস, সে একদিন ক্লাসে গিয়ে ডায়াসের উপর উঠে ঘোষণা দিল যে নারী গাহি সাম্যের গান নজরুল বলে গেছেন এটা, অতএব এখন থেকে ছেলে মেয়েতে কোনো বিভেদ থাকবে না, ছেলে মেয়েরা একসাথে বসবো। এই আহ্বান করার পরে আসলে কেউই দেখা গেল তার আহ্বানে সাড়া দিল না। মেয়েরা এক জায়গাতে, ছেলেরা এক জায়গাতেই আছে। শফিক শুধু মাঝখানে গিয়ে প্রথম বেঞ্চে দুটো মেয়ের মাঝখানে বসে পড়লো। তো ক্লাসে যখন স্যার আসলো, পুরো খুব একটা হাসির একটা খুব একটা কমেডি একটা সিন, যে পুরো ক্লাসের সবাই মেয়ের একদিকে ছেলের একদিকে, কিন্তু রফিক দুটা মেয়ের মাঝখানে একটা সামনের বেঞ্চে বসে আছে, এবং স্যার তাকে প্রচন্ডভাবে কড়া ভাষায় ধমক দিয়ে যে ফাজলামো করার জায়গা বলা, যাও ছেলেদের মধ্যে গিয়ে বসো। তো এভাবে তার প্রত্যেকটা প্রজেক্ট ভেস্তে যায়। এবং আরেকদিন সে করলো কি, সে আরেকদিন ডায়াসের উপর উঠে ঘোষণা করলো, যেভাবে চলতে পারে না, আমরা একজন আরেকজনকে সহপাঠী হয়ে আপনি করে বলি, এটা হতে পারে না, আমরা তুই করে বলবো এখন থেকে। তারপরে সে সবচেয়ে সিনিয়র যে মেয়েটা ক্লাসের, এবং তার অনেক আগে বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চা আছে, তার থেকে হয়তো বয়সে 4-5 বছর বড় হবে, তাকে গিয়ে বললো, কি রে সাজেদা, তুই ভালো আছিস? তো সাজেদা তাকে কোনো মতে ব্রাক সামলে টামলে যে আমার সাথে ফাজলামো করবেন না, এরকম চরম অপমান করে তাকে বিদায় করে দেয়, এবং তার সেই প্রজেক্ট ওখানে ধামাচাপা হয়। এবং তো 2 দিন পর তার মাথায় একটা প্রজেক্ট আসে। তো এরকম ছিল যে রফিক, সে ওই শারমিন কত বড় লোকের মেয়ে এইসব সে দেখারে, সে শারমিনের সাথে গিয়ে ইয়ার্কি ফাজলামে শুরু করে দেয়। এবং শারমিন কেন জানি না এই ছেলেটাকে একটু প্রশ্রয় দেওয়া শুরু করে, এবং ছেলেটার এই যে সবসময় উদ্যম প্রাণশক্তিতে ভরপুর এবং কিছু না কিছু একটা নিয়ে আছে, এগুলো শারমিনের একটা সময় খুব ভালো লাগে। এবং সেও বিভিন্ন অজুহাত খুঁজে শারমিনের বাসায় যাওয়া শুরু করে। শারমিনের বাসায় কোনো বন্ধু বান্ধব যায় না, তার কোনো ক্লাসমেট যায় না, যেহেতু অনেক বিত্তবান একজন পরিবারের সন্তান সে। কিন্তু 2 দিন পর বিভিন্ন অজুহাতে, এই এদিক দিয়ে যাচ্ছিলাম বন্ধুর বাসায়, এদিকে ভাবলাম একটু দেখা করে, যেরকম নানা বানোয়াট অজুহাত বের করে সে শারমিনের বাসায় যেতে থাকে। এভাবে 1 দিন 2 দিন প্রায় যায়।
গিয়ে হয়তো কাজের লোক বলে যে আপাতত ঘুমাচ্ছে, এখন দেখা হবে না। সে তারপরেও সারা বিকাল সন্ধ্যা বসে থাকে। আসার পরে বলে না এমনি এসেছিলাম, দেখার মাত্র সাথে চলে যাই। তখন বলে মাত্র এখনই চলে যাবেন কেন? এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে একটা অন্তরঙ্গতা বাড়তে থাকে। খুব সুইট একটা রোম্যান্স আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে শারমিনের সাথে রফিকের, যেটা ডেফিনেটলি আপনার ভালো লাগবে বলে আমার বিশ্বাস, আমার লেগেছে। আরো কিছু ক্যারেক্টার আছে। কবির মামা বলে একজন ক্যারেক্টার আছে এই বইয়ে। কবির মামা হচ্ছে আসলে যে পরিবারটার কথা এতক্ষণ বললাম, তাদের সরাসরি আসলে খুব কাছের কোনো আত্মীয় না, ওই লতায় পতায় বেছানো দুঃসম্পর্কের এক আত্মীয়। গ্রামে থাকেন তিনি, গ্রামের একটা বিদ্যালয়ে মাস্টারি করেন, এবং তার ইহ জীবনে তার কেউ নেই, কারণ তিনি হচ্ছে বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ছেলে মেয়ে কেউ বিয়ে করেননি, মানে এই সংসারে তার কেউই নেই। এই মানুষটা একটা অসম্ভব ভালো একটা ফেরেশতার মতো একটা মানুষ, মানে সে শিক্ষকতা করে যে আয় করেন সব গ্রামের দুস্থ মানুষদের জন্য বিলিয়ে দেন, এবং তার সব ধ্যান জ্ঞান সব সাধারণ হচ্ছে তার গ্রাম নিয়ে। নীলগঞ্জ ওই গ্রামের নাম, সুখী নীলগঞ্জ একটা প্রজেক্ট তিনি হাতে নেন, এবং তার জীবনে একটাই উদ্দেশ্য এই নীলগঞ্জকে কি করে একটা চমৎকার আদর্শ গ্রামে পরিণত করা যায়। গ্রামে সবাই স্কুলে যাবে, সবার স্বাস্থ্যের একটা ভালো ব্যবস্থা হবে, রাস্তাঘাট হবে, এবং কেউ কারোর সাথে হানাহানি করবে না, এবং এই গ্রামের কেউ যৌতুক নিয়ে বিয়ে করবে না। এরকম নানা রকম উদ্দেশ্য নিয়ে তিনি সুখী নীলগঞ্জ করার জন্য একটা জীবনকে উৎসর্গ করার মতো একটা অবস্থা। তিনি ঢাকায় আসেন, তার যারা প্রাক্তন ছাত্র এখন অনেক ভালো ভালো জায়গাতে আছেন, প্রতিষ্ঠিত, দাঁড়ে দাঁড়ে তাদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদের সবার কাছে যান, এবং সবাইকে বলেন দেখো আমি এরকম একটা প্রজেক্ট করতে যাচ্ছি, তোমরা যা পারো সাহায্য করো। কেউ দেয়, কেউ বিরক্ত হয়। এভাবে তার সুখী নীলগঞ্জ প্রজেক্ট এগিয়ে চলে, এবং মাঝে মাঝে আবার এদের এই ঢাকায় যে পরিবারের কথা বললাম এদের বাড়িতে এসে ওঠেন, এবং এদের সবাই তাকে আবার খুব পছন্দ করে কবির মামাকে। আবার তিনি গ্রামে যান, গ্রামে গিয়ে কে কার সাথে ঝগড়া করলো, কার বউকে কে বাসা থেকে বাপের বাড়ি পাঠিয়ে দিল জোর করে, এবং গ্রামের মানুষ তাকে আবার অদ্ভুত রকম ভক্তি করে, শ্রদ্ধা করে। এবং কবির মাস্টার একটা কথা বলে, গ্রামের লোক তাকে পাগলা মাস্টার বলে। কবির মাস্টার একটা কথা বললে তার উপরে কেউ কোনো ইয়ে করে না। যেমন একবার ফর এক্সাম্পল একটা ঘটনা বলি, যে ওই গ্রামের একটা মেয়ের বিয়ে ঠিক হলো, এবং গ্রামে যেটা হয় যৌতুক, এবং সাইকেল দেওয়ার কথা ছিল মেয়ের বাবার, কিন্তু দিতে পারেনি। তো কবির মাস্টার এসে, এবং বিয়ে ভেঙে ছেলেরা চলে যাচ্ছে, খবর সবাই শুনে এসে কবির মাস্টারকে ধরল যে আপনি না গেলে সমাধান হবে না। কবির মাস্টার গিয়ে তো ওই ছেলেকে ব্যাপক ঝাড়ি, শয়তানি তোর একটা সাইকেল তোর কাছে বড় হয়ে গেল, সাইকেল আমি নিজে দেবো, আমি তোকে এক সপ্তাহ এক মাসের মধ্যে সাইকেল পৌঁছে দেবো, তুই এরকম একটা মানে নিকৃষ্ট নরাধমের মতো কাজ করতে পারিস না। এই তারপরে তিনি বিয়ে করালেন, এবং এক মাস পরে নিজে টাকা দিয়ে সাইকেল কিনে সেই ছেলের বাড়িতে পৌঁছে দিতে গেলেন, এবং ছেলে তখন প্রচন্ড লজ্জা পেয়ে অনুতপ্ত হয়ে কবির মাস্টারের পা ধরে যে আমি আমার সাইকেল দরকার নেই, শুধু আপনি দোয়া করবেন আমার জন্য যেন বাকি জীবন আমি ভালো একটা মানুষ হয়ে থাকতে পারি। এরকম অনেক মানে সোশ্যাল রেভলিউশনারি অনেক কিছু জন্ম দেন কবির মামা। এরকমই একটা তার ইমেজ গ্রামে, একদম ফেরেশতার মতো মানুষ হিসেবে তাকে সবাই চেনে। এবং আরেকটা ঘটনা বলি, এটা থেকে বুঝবেন কবির মাস্টারকে সবাই আসলে কতটা ভালোবাসে গ্রামের। একবার কবির মাস্টারের একটা স্কুলের পিছনে পুকুরে তিনি মাছ চাষ করছিলেন, যে ওই মাছের টাকা দিয়ে, যে মাছ বিক্রি করে যে টাকাটা আয় হবে সেখান দিয়ে স্কুলের গরিব ছেলেমেয়েরা তো টিফিন খেতে পারে না, ওদের সবাই টিফিনের ব্যবস্থা করা হবে। তো কোনো এক দুষ্কৃতকারী হচ্ছে ওষুধ দিয়ে ওই পুকুরের সব মাছ মেরে ফেলে একবার, এবং সব মরা মাছ ভেসে ওঠে। কবির মাস্টার এতে এতই দুঃখ পেলেন যে তিনি সেই যে পুকুর পাড়ে গিয়ে বসলেন দুপুরবেলা, আর সেখান থেকে উঠছেন না। শীতের দিন, বিকেল করে সন্ধ্যা গেল, রাত গেল, কবির মাস্টার ওখান থেকে উঠেন না। সবাই সাধারণত করছে যে আপনি বাসায় যান, না হয় একজন করেছে তাই বলে আপনি তো শীতে অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ, আপনি নিউমোনিয়া হয়ে মারা যাবেন, তো বলেন আমি এখান থেকে উঠবো না। যে এই কাজটা করেছে সে যতক্ষণ না এসে আমার কাছে ক্ষমা চাইবে আমি ততক্ষণ পর্যন্ত এখানেই থাকবো, তাদের যদি আমি এখানে মরে পড়ে থাকি আমি এই পুকুর ঘাট থেকে আর যাবো না। এবং তিনি ওখানেই বসে থাকলেন শীতের রাত, এবং অসুস্থ হয়ে যাচ্ছেন একটু একটু করে, একদম অনশনের মতো। এবং তাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য অনেক এসে বলতে লাগলো স্যার কাজটা আমি করেছি এবং আমি ক্ষমা চাই, প্লিজ এবার আপনি বাড়ি যান। এবং এভাবে দেখা গেল যে 30-40-50 জন এসে বলছে সবাই তারা কাজটা করেছে। আসলে বোঝা যাচ্ছে যে কেউই কাজটা করেনি, কিন্তু স্বীকার করে ক্ষমা চাইলে যদি কবির মাস্টার বাড়ি যান, অন্তত এই কথাটার জন্য তারা কবির মাস্টার, মানে এটা থেকে বোঝা যায় তার একটা মানুষের সম্পর্কে আসলে ধারণা পাওয়া যায়। এবং তার স্বপ্ন একটাই সুখী নীলগঞ্জ প্রজেক্ট। তো এই কবির মামা আছেন, কবির মামার কথা ঘুরে ফিরে আসে। আরেকটা ছেলে আছে যে বাড়ির কথা বললাম, ওই বাড়ির চিলে কোঠায় থাকে আনিস নামের একটা ছেলে। তারও বাবা মা চাল চুলে তেমন কিছু নেই। ওই বাড়িওয়ালা, মানে আমি যে ফ্যামিলিটার কথা বললাম, হোসেন সাহেব, মনোয়ারা, রফিক, শাহানা, তারা আসলে ভাড়া থাকে। আর ওই বাড়িওয়ালা এবং রশিদ সাহেব এবং তার স্ত্রী এবং তাদের একটা মেয়ে আছে, বাড়িটা যাদের আসলে বিনা, তাদের কথা ঘুরে ফিরে আসি। বিনা হচ্ছে আবার ওই আনিস হচ্ছে সেই বাড়িওয়ালাদের দুঃসম্পর্কের আত্মীয়। জাস্ট দয়া পরবশ হয়ে এই আত্মীয়টাকে ফেলতে পারছেন না বলে চিলেকোঠার একটা রুম তাকে থাকতে দিয়েছেন, এবং তার পড়াশোনা কিছুই সে করে না। সে আছে ম্যাজিকের স্বপ্নে বিভোর। সে নিত্য নতুন বই পড়ে ম্যাজিকের ট্রিক্স শেখে, এবং বিভিন্ন জায়গায় পুরান ঢাকা, পঞ্চগড়, দিনাজপুর বহু জায়গায় সে ঘুরে ম্যাজিক শেখার চেষ্টা করে। তাকে একজন ভালো ম্যাজিশিয়ান হবে তার জীবনে
স্বপ্ন যে একদিন সবাই তার ম্যাজিক দেখে মুগ্ধ হবে, এটাই তার একমাত্র স্বপ্ন সাধনা। এবং বাসার বিভিন্ন যাবতীয় ফাই ফরমাস এবং বিভিন্ন রকম সবকিছু ঝামেলা সেই করে। একেবারেই চালচুলোহীন একটা ছেলে, অথচ আশ্চর্যের ব্যাপার এই ছেলেটাকে দুজন পছন্দ করে। যে শাহানার কথা বললাম, সেই পরিবারের ছোট মেয়েটা অপরূপ সুন্দরী এবং যে গল্পের বিপরীতে কেঁদে বালিশ ভেজায়, সেও পছন্দ করে। যে বাড়িওয়ালার মেয়ে, তার দুঃসম্পর্কের আত্মীয় বিনা, এই দুজনই তাকে সমানভাবে পছন্দ করে। এবং যে ব্যাপারে আনিস একেবারেই উদাসীন, তার ম্যাজিক নিয়ে তার সময় কাটে। চিলেকোঠা সেই ছোট্ট ঘরটাতে ম্যাজিকের ট্রিক্স করে হাত থেকে গোলাপ ফুল বের করা এবং এভাবে এই আরেকটা ক্যারেক্টার। এরকম আরো কিছু ক্যারেক্টার এই বইটাতে আছে। বাবলু ছোট্ট একটা ছেলে, কোনো কথা বলে না, গুলি করলেও কথা বলে না, তার বাবা, এরকম অনেক ক্যারেক্টার আছে। এবং এভাবে একটা সময় গল্প এগিয়ে চলতে থাকে। একটা সময় আমরা দেখতে পাই, না আমি আজকে এটার কাহিনী আসলে বলবো না, যে রফিক শারমিনের শেষ পর্যন্ত কি হয়েছিল, বা সেই আনিস ম্যাজিশিয়ান চালচুলোহীন এক তরুণ, তাকে নিয়ে যে দুটো তরুণী স্বপ্নে বিভোর, শেষ পর্যন্ত তার কি হলো, বা শফিকের একটা সময় চাকরি চলে যায় এবং তারপরে কি হলো, বা আরো, বা সেই কবির মাস্টারের সুখী নীলগঞ্জ প্রজেক্টেরই বা কি হলো। শেষ পর্যন্ত আসলে অনেক খুব দুঃখের পরিসমাপ্তি হয় বইটার, প্রচন্ড কষ্টের একটা ফিনিশিংটা বইয়ের। এবং আসলে জীবন হয়তো এরকমই, সবসময় সুখের সমাপ্তি হয় না। বা টুনির, সেই ছোট্ট শিশু টুনির জীবনে একটা ঘোর অমানিসা নেমে আসে ফুটফুটে ছোট্ট মেয়েটার জীবনে। অনেক ট্র্যাজিক এন্ডিং আছে, সেগুলো বলে আমি চার্মটা নষ্ট করছি না। বইটা আপনি পড়বেন, আশা করি ভালো লাগবে। এইসব দিন রাত্রি, এই নামটা নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের একটা কবিতা থেকে, এইসব দিন রাত্রি। ভালো লাগবে আশা করছি। সো বহুদিন পর FM লাইব্রেরি করলাম, এই বইটা আপনি পড়লেই আমার এই চেষ্টা সার্থক হবে। সো SMS করে একবার বলে দিই, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। শুনছি জ্যোৎস্না বিহার দলছুরের গান। আমার কাছে মনে হয়েছে গানটা, বইয়ের থিমটার সাথে গানের থিমেরও কিছুটা মিল আছে, সো দ্যাটস ওয়াই গানটা প্লে করছি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। ড্রিমস অ্যাভিনিউ নিয়ে রাত 2টা পর্যন্ত থাকবো। সময় এখন 1:07। শুনছিলাম একটু আগে লালনের গান গুরুর চরণ। অনেক বন্ধু SMS পাঠিয়েছেন এবং FM লাইব্রেরি সেগমেন্ট নিয়ে অনেক SMS আসছে আমাকে। আয়েশা ধানমন্ডি থেকে জানিয়েছেন যে সৈয়দ মুস্তাফা আলী লেখা উপন্যাস যতই পড়েন ততই তার প্রতি ভক্তি চলে আসে, এবং অবিশ্বাস উপন্যাসটা পড়ছেন এই মুহূর্তে, অসাধারণ লাগছে। সৈয়দ মুস্তাফা আলীর কথা আমি অসংখ্যবার বলেছি বোধহয় আমার সাথে। আমার অন্যতম প্রিয় লেখক, এবং তার সব বই আমার কালেকশনে আছে, এবং সব বই এখন পর্যন্ত যা লিখেছেন মোটামুটি আমার পড়া হয়েছে। আর অবিশ্বাস উপন্যাসটি, ওই যে বললাম না, অনেক বইয়ের সাথে অনেক স্মৃতি থাকে, অনেক গানের সাথে অনেক স্মৃতি থাকে। অবিশ্বাস্য বইটার সাথে আমার কিছু স্মৃতি জড়ানো। সেটা হচ্ছে যে 2004 সালে বইটা আমি পড়েছিলাম, 2004-এর বইমেলাতে কিনেছিলাম। কিন্তু পড়েছিলাম হচ্ছে আমি তখন ইউনিভার্সিটিতে একটা ছুটিতে, যখন আমার হোম টাউন পটুয়াখালীতে গেলাম, সেই নদী বিধৌত জায়গাটাতে। আমার মনে আছে যে একদিন পড়ছিলাম অনেক রাতে, তখন 1টা-2টার মতো বাজে। তো পড়তে পড়তে হঠাৎ করে মনে হলো একটু পূর্ণিমা রাত আজকে, আকাশটাও বেশ সুন্দর, মেঘ ছিল, তার মধ্যে আবার চাঁদ উঠেছে বেশ, সবকিছু মিলিয়ে একটু দেখি বাইরের পরিবেশটা কেমন। তো দরজা খুলে বাইরে বের হয়ে আসলাম 1টা-2টার দিকে, এবং এসে যে অদ্ভুত সুন্দর দৃশ্যটা আমি দেখলাম, এটা আমার চোখে এখনো লেগে আছে, এবং এটা সবসময় থাকবে। কিছু দৃশ্য বা কিছু ব্যাপার মনের মধ্যে ঢুকে যায়, সহজে বের হয় না। সেটা হচ্ছে যে ওখানে প্রচুর গাছপালা, আমাদের ওখানে যেখানে বাড়িটা, গাছের পাতার ফাঁকে পুরো শুভ্র মেঘ এমনভাবে থরে থরে সাজানো, মনে হচ্ছে কেউ একদম কোনো নিপুণ শিল্পী ডিজাইন করে একদম একটা নিপুণ চিত্রশিল্পে এঁকেছে আকাশ জুড়ে মেঘ দিয়ে। এখানে একটু থোকা, এখানে এক থোকা, মনে হচ্ছে যে সমুদ্রের ঢেউ, ছবির স্টিল হয়ে আছে। সমুদ্রের ঢেউ তো প্রবাহমান, কিন্তু যদি সেটাকে কোনো মতে পজ করে দেওয়া যায়, তাহলে যেরকম একটা দৃশ্য দাঁড়াবে, ঢেউটা একদম স্থির হয়ে আছে। তো মনে হচ্ছিল পুরো আকাশ জুড়ে সমুদ্রের ঢেউ স্থির হয়ে আছে প্রবাহমান হবার বদলে, এবং তার মাঝখানে আবার পূর্ণিমা রাতের আলো, এবং ওই অদ্ভুত ভেজা আকাশের, পূর্ণিমা ভেজা এবং মেঘ ভেজা আকাশের স্মৃতি। আমার মনে নেই ঠায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম, এবং গাছের পাতার ফাঁকে আবার মুক্ত আকাশে অনেকক্ষণ ওই স্মৃতি দেখার। আমি ভুলেই গিয়েছিলাম আমি একটা বই পড়ছি, আমাকে আবার বইটা শেষ করতে হবে, ঘুমোতে হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, এবং এখনো আমি ওখানে গেলে বা ঢাকায় বসে প্রায় ওই রাতের কথা মনে পড়ে। 2004-এর মোস্ট প্রবাবলি জুন-টুনের দিকে হবে সময়টা। ওই সময় সেই রাতের কথা, অবিশ্বাস্য বইটা পড়ছিলাম তখন আমি সৈয়দ মুস্তাফা আলীর।
ওই রাতটা অসাধারণ একটা রাত ছিল, এত সুন্দর আকাশ, মেঘ, চাঁদ, সবকিছু মিলে এত অপূর্ব মায়াবতী লাগতে পারে। এবং এখনো গেলে আমি আমার একটা কাজ প্রায় করা হয়, রাতের বেলা অনেক রাতে একা একা বের হয়ে এসে সামনে সেই উঠোনে দাঁড়িয়ে আকাশ দেখা, এবং তখন ওই রাতের কথা ঘুরে ফিরে মাথায় আসে। তো অবিশ্বাস্য বইটা যেহেতু তখন পড়ছিলাম, অবিশ্বাস্য বইয়ের কথা শুনলে আমার ওই রাতের কথা মাথায় আসে। শাওন আমাকে জিঞ্জিরা থেকে জানিয়েছেন যে নগর বাউলের তারায় তারায় অথবা লুটপাট গানটা শুনতে চান। অর্চি আমাকে জানিয়েছেন যে থ্যাঙ্কস আপু, আপনি যেটা লিখেছেন সেটার জন্য ইন্সপায়ার্ড হলাম। রাকিব যাত্রাবাড়ি থেকে জানিয়েছে থ্যাংক ইউ ভাইয়া সো মাচ, ইউ অল আর সুইট। জিম আমাকে লিখেছে উত্তরা থেকে, সেটা হচ্ছে যে আচ্ছা, সবাই অনেক ইন্সপায়ারিং SMS পাঠিয়েছেন, আমি জানি না কেন। অনেক সবাইকে ধন্যবাদ দিচ্ছি, জেনিফার, মায়েশা, জিম, রিজিয়া চমৎকার SMS পাঠিয়েছেন, এবং এইটার আমি যোগ্য না। এবং ছায়া, ড্রিম গার্ল লিখেছেন যে সবটুকু শেষ হোক, আচ্ছা আমরা চাই না, থ্যাংক ইউ। জাকিয়া পান্থপথ, আচ্ছা ফোনটা নষ্ট, আমি ভেবেছিলাম পান্থপথ থেকে SMS করেছেন। আচ্ছা, আর আরও অনেক SMS পাঠিয়েছেন, নফসা, মুগনি, অভিন, শহীদুল, মিরাজ, জান্নাত লিখেছেন গল্পের শেষটা আমার উপর খুব প্রভাব ফেলেছিল এইসব দিন রাত্রির। সবাইকে ধন্যবাদ SMS করার জন্য। আবারও একটু নিয়মটা বলে দিই, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নামটা এবং ঠিকানাটা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। ওই যে এইসব দিন রাত উপন্যাসের রফিকের কথা বললাম, ছোট ছেলে, খুব দুষ্ট এবং সবসময় প্রাণশক্তিতে ভরপুর, একদম চঞ্চল, আজকে এই করছে সেই করছে, ওরকম কারোর জন্য হয় এই গানটা, রফিকের জন্য এই গানটা আমরা শুনি। দুষ্টু ছেলের দল, নগর বাউলের গান। আমি সুখ চাই না, শুধু চাই তোমার ভালোবাসা, হেলে যাবে যখন সূর্যটা, পাশে থাকে যেন তোমারই ছায়া। গান শালিকরা যদি যায় ভুলে নদীর স্রোতধারা, ভেবো না তুমিও বন্ধু আমার, আমি তুমি হারা। খুব নাইস কিছু কথা। একটা গান শুনলাম, অর্থহীনের গান, প্রেমের গান। গানটার নাম হচ্ছে তাদের দ্বিতীয় অ্যালবাম বিবর্তন থেকে 2002 সালে বেরিয়েছিল অ্যালবামটা, অনেক আগের অ্যালবাম। আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আপনার নির্ঘুম বন্ধু, আর ড্রিমস অ্যাভিনিউ চলছে রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। সময় যখন এক্স্যাক্টলি 1:19। আর তার আগে ছিল নগর বাউলের দুষ্টু ছেলের দল, ছন্ন ছাড়ার তল। মুগ্নি আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, কখনো কখনো অতীতের কিছু সুখ স্মৃতি জীবনে চলার পথে প্রতি মুহূর্তে আমাদের অনুপ্রেরণা যোগায়। এবং সত্যি কথা। নির্জন আমাকে জানিয়েছেন একটা নিভৃত স্বপ্ন, কোনো এক তারা ভরা রাতে শান্ত নদীতে নৌকায় শুয়ে আকাশ দেখব, সমস্তটা উজাড় করে নির্জনতায় আবিষ্ট হব, মোহিত হব, শিহরিত হব। রাকিব লিখেছেন পিতৃবিয়োগ গল্পটা পড়েছেন আখতারুজ্জামান ইলিয়াসের, আমি যেটা সাজেস্ট করেছিলাম তাকে, দারুণ লেগেছে তার কাছে। এবং নতুন কোনটা পড়বেন আপনি? আখতারুজ্জামান ইলিয়াসের সবগুলো গল্পই পড়ুন, সবগুলো উপন্যাসই পড়ুন। আখতারুজ্জামান ইলিয়াস আমার কাছে মনে হয় যে এই মানুষটা আসলে, আমার কাছে মনে হয় যে অনেক আন্ডাররেটেড। বিদেশে জন্ম হলে হয়তো নোবেল প্রাইজও পেয়ে যেতে পারতেন, যেটা বলে আমার বিশ্বাস। তিনি যা লিখেছেন বিশ্ব সাহিত্যে, বাংলা সাহিত্যে আর কেউ লিখে যেতে পারেননি, লিখতে পারবেন বলে আমার মনে হয় না। আখতারুজ্জামান ইলিয়াস এতটাই গ্রেট। সো তা সবকিছুই পড়ে ফেলুন। এবং এখন যারা শুনছেন SMS যদি করতে চান অবশ্যই করুন, যে কোনো কিছু জানিয়ে আপনার যে কোনো কথা আমাকে শেয়ার করতে পারেন। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন ইরাজকে, আপনার নির্ঘুম বন্ধু। এবং সময় এখন 1:33। আমি আছি শাকবোরা 2 পর্যন্ত ড্রিমস অ্যাভিনিউ, এবং নামই পরিচয় ড্রিমস অ্যাভিনিউতে কি হয়, স্বপ্নের কথা আপনারা বেশি করে বলুন। শুনছিলাম অঞ্জন দত্তের গান রঞ্জন, আমি আর আসবো না। এই ঘটনা আমার মনে হয় একটা সময় পর্যন্ত, এখন সম্ভব না, 80s 90s প্রচুর হতো। লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাওয়া, মোবাইল ফোনের যুগ ছিল না, TNT তো সেও দুর্লভ। ঠিক 3টার সময় তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, হ্যাঁ আমি কিন্তু এই রেন্ট্রি গাছের নিচে থাকবো, এক পলকের জন্য যদি তাকে একটু দেখা যায়। এবং নচিকেতার একটা গানও কিন্তু এরকম সে আছে, ওই যে একবার খোলা জানালায় যদি সে এসে দাঁড়ায় বারান্দায়, ওই গানও কিন্তু এরকম ওই সময় ব্যাপারটা ছিল। সেই সুইটনেসটা এখন আর নেই, বিজ্ঞান আমাদেরকে দিয়েছে, বেগ কেড়ে নিয়েছে আবেগ। ইভেন আমার এক বন্ধুর কথা আমি চিনি, রেসিডেন্সিয়ালে আমার সাথে পড়তো। তো ক্লাস 9-10 যখন পড়ি তখন সে আমাকে এরকম একটা ঘটনা সেও বলেছিল যে অনেক কষ্ট করে এক মেয়েকে একটা চিঠি দিতে গেল। সে নামটা তার বলছে না সঙ্গত কারণে, সে এখন দেশের বাইরে, যদি ইংল্যান্ডে থাকে।
তো চিঠি তো দিতে পারলোই না, শেষে পাগলা কুকুরের তারা খেয়ে কোনো মতে জীবন বাঁচিয়ে এসে কোনো মতে ফিরে এসেছিল। এবং সেই ঘটনা আমি আবার চিন্তা করলাম এরকম একটা ঘটনা সবাইকে না বললে কেমন হয়। তো আমি তো মানে ওই যে পাগলকে বলে শাকানা রাস না, তো আমাকে সে বলেছিল কাউকে বলিস না। আমি আবার ভাবলাম এরকম একটা কথা সবাইকে কি করে না বলে আমি থাকি। তো আমি সবাইকে বলে যাওয়ার পরে সে ব্যাপক আমার উপরে অভিমান করেছিল, এবং অভিমান তার দীর্ঘদিন ছিল। এরকম একটা তার ব্যক্তিগত গোপনীয় ঘটনা, খুব পাগলা কুকুরের তারা খেয়েছিল প্রেমিকাকে চিঠি দিতে গিয়ে, এই ঘটনা আমি কেন সবাইকে বললাম, ওরে পাপিষ্ঠ নরাধম। তো তো ওর ঘটনার সাথে ওই গানটা মিলে যায়। সেই গানটা আমরা শুনলাম। অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। এরপরে ড্রিম গার্ল, রাত্রি, মেহেদি, ইয়াসিন, রিজিয়া, আদ্রিক, প্রেতাত্মা, ওরে বাবা রে বাবা, টাইফ, অনেকে SMS পাঠিয়েছেন এবং সবাইকে ধন্যবাদ। আপনি আরো লিখুন, SMS করুন আমাকে। আরে লিখে প্রথমে আরে স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, তারপরে বাকি কথাগুলো লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারটাতে। খুব বেশি কথা বলতে পারছি না, আমার বেদনা কিঞ্চিত বাড়ছে শো যত যাচ্ছে তত। সো আরেকটা গানে চলে যাচ্ছি আমি, একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো ডিফারেন্ট কম্পোজিশনে ফাহমিদা নবীর কণ্ঠে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। ফ্রেন্ডস, শুনছেন এখন ইরাজকে এবং এখনো শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এক্স্যাক্টলি 1:44। খুব বেশি সময় বাকি নেই, তাই ঝটপট আরো কিছু গান আমাকে প্লে করে যেতেই হবে, নাহলে কিন্তু আমি রেডি থেকে যাব। তো এখন যে গানটা প্লে করবো আমি, সেই গানটা হচ্ছে আমরা তো অনেক বাউল গান বা অনেক লোকগান শুনি, পরবর্তীতে অনেক আধুনিক শিল্পীর কণ্ঠে বা এই সময়ের অনেকের কণ্ঠে নতুন করে তারা কম্পোজ করেন। কিন্তু এখন যে গানটা শুনবো এটা হচ্ছে লালনের একটা গান এবং সত্যিকারের একজন বাউলের কণ্ঠে শুনবো। শাহজাহান মুন্সি হচ্ছে তার নাম, এবং একজন অসাধারণ একজন বাউল শিল্পী তিনি, এবং অন্ধ একজন বাউল শিল্পী তিনি, দু চোখে দেখতে পান না, কিন্তু তারপর সঙ্গীতের প্রতি তার সাধনা, ভালোবাসা কোনোটাই কম তিনি, এবং এভাবেই সারা জীবন গানের চর্চা করে গেছেন। এই মানুষটার প্রতি অনেক অশেষ শ্রদ্ধা থাকলো। এবং শাহজাহান মুন্সিকে নিয়ে আমার কিছু একটা ব্যক্তিগত স্মৃতি শেয়ার করি। সেটা হচ্ছে যে এটা যে সময়ের কথা বলছি তখন 2003 সাল, 2003-এর শুরুর দিকে। ওই সময়টাতে ইউনিভার্সিটি হল লাইফের কথা। সেই সময়টাতে দেখা যেত যে আমি একটা মিক্সড অ্যালবাম কিনেছিলাম, এবং ওই অ্যালবামে প্রথম শাহজাহান মুন্সির একটা গান শুনি আমি, এবং ওই গানটা শাহজাহান মুন্সির নিজের গান ছিল। এবং আমি আমার প্রচণ্ড আফসোস, ওই গানটা আমি এখন আর কোথাও খুঁজে পাই না। অসাধারণ একটা গান, যে মানে খুব প্রচণ্ড অভিমানের একটা ভালোবাসার গান, এটা তার নিজের গান ছিল, এবং এত সহজভাবে একদম প্রাণ থেকে বের হওয়া কিছু অভিমানের কথা তার সেই প্রেমিকা যে তাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য। এটা অসাধারণ একটা ফোক গান ছিল সেটা, মানে। এবং ওই গানটা আমি শুনে তো মুগ্ধ, সারাদিন শুনতাম সারাদিন, এবং আমি সবাইকে শোনালাম হলে। এবং একটা ইন্টারেস্টিং ঘটনাগুলো, হলে সবাই পাগল ওই গানের জন্য। সবাই রুমে এসে বলে, হেই কম্পিউটার এই গানটা ছাড়ো তো, মানে সারাদিনের ক্লান্তির পরে রাতের বেলা একবার না শুনলে এই গানটা, বা বিকেলবেলা ভালো লাগছে না, শাহজাহান মুন্সির ওই গানটা ছাড়ো তো, দেহ ছেড়ে চলে যাবে যখন আলাউদ্দিনের প্রাণ, মানে সেই গানটা। এবং খুব বিশাল এক বিখ্যাত গান হয়ে গেল, সবাই এসে খালি ওই গানটা শুনতে চায়, এরকম একটা গান। ওই গানটা আমি আমার কোথাও খুঁজে পাই না, আফসোস। থাকলে আমি অবশ্যই প্লে করতাম। সেই থেকে শাহজাহান মুন্সির সাথে আমার পরিচয়, এবং অসাধারণ একজন জীবন উৎসর্গ, মানে জীবন সাধনা করে যাচ্ছেন সঙ্গীতের পিছনে, অন্ধ এই বাউল শিল্পী। তো তার কণ্ঠে আমরা জাত গেল এই গানটা শুনছি, এবং একটু পরে ফিরছি। আর এটা ট্রিবিউট হিসেবে প্লে করছি, এরকম নাম না জানে এরকম আর অনেক বাউল শিল্পী বাংলাদেশে আনাচে কানাচে প্রান্তে ছড়িয়ে আছেন, যাদেরকে আমরা চিনি না, জানি না। আমরা শুধু তাদেরকে নিয়ে মাঝে মাঝে শৌখিন বিলাসিতা দেখাই, তাদেরকে নিয়ে আহা উহু করি, কিন্তু আসলে সত্যিকারে তাদের জীবনের দুঃখ কষ্ট, তাদের সাধনার খবর আসলে আমরা রাখি না। আমরা শুধু সেটাকে নিজেদের প্রয়োজনে যতটুকু লাগে ততটুকু লাগাই, ততটুকু বলি। অপরাধী আমরা, তারপরও শ্রদ্ধা থাকলো তাদের প্রতি। So friends, welcome back for the last time tonight, এবং ড্রিমস অ্যাভিনিউ সময় শেষ হয়ে এলো, তাই যেতে হচ্ছে না চাইলেও। এবং আজকে শারীরিক অসুস্থতার কারণে আমি হয়তো ভালোভাবে আপনার সেবা করতে পারিনি, সেজন্য দুঃখিত, মার্জনা করবেন। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবার একটা জম্পেশ রাত কাটবে। আর যত্ন নেবেন নিজের, ঋতু পরিবর্তন হচ্ছে, শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক, আমি নিজেই যার ভিকটিম। সো টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড আদার পিপল। আর ভালো থাকবেন অনেক বেশি, এবং এই মাসটি এনজয় করুন। একটা চমৎকার মাস, ফাল্গুন আসছে সামনে, পহেলা ফাল্গুন। 21শে ফেব্রুয়ারি অনেক গুরুত্বপূর্ণ দিবস আছে আমাদের মাঝে, এবং বসন্ত এসেছে আমাদেরও মনে। দারুণ একটা রবীন্দ্রসঙ্গীত আছে, কিন্তু সেই সঙ্গীতটা কি আমি প্লে করে যাব কিনা ভাবছি।
যদিও ইনস্ট্যান্ট আমার মাথায় এটা ছিল না, একটু আগে আরেকটা ওই গানটাই প্লে করে যায় আমার মনে হয়। কি আছে জীবনে, তাই না? না এটা না, এটা না, নেক্সট উইকে প্লে করবো। হ্যাঁ, আজকে তো কারণ তারপরের দিনই তো বোধহয় বসন্ত আসবে। আজকে যেটা প্লে করার কথা ছিল সেটা আমি প্লে করে যাচ্ছি। দেখা হবে বন্ধু, নিশ্চয়ই দেখা হবে, বইমেলাতে তো হবে, আশা করছি কথা হবে, সবকিছুই হবে নিশ্চয়ই। একসাথেই থাকবো সারা জীবন। এই গানটা লাস্ট গান। শুভরাত্রি।